সার্জারি হচ্ছে ওকে সুইসাইডাল ব্যাগ আমরা এটাকে বলি ব্যাগ অফ আ সেল হোয়াট ইজ লাইসোজোম সুইসাইডাল ব্যাগ ছাড়া লাইসোজোমের মেমব্রেন কটা থাকে হাউ মেনি মেমব্রেনস আর প্রেজেন্ট ইন লাইসোজোম বলবে কেউ লাইসোজোম ইজ এ বলো lysosome is a single membrane bound organism একটাই মাত্র তার মেমব্রেন দেখা যায় ওকে এবং এটা যে স্পেশালিটি একটা যে রয়েছে যে লাইসোজোম ইজ লাইসোজোম is filled with lysosome is filled with hydrolyzing enzyme বা হাইড্রোলেজ এনজাইম বলে থাকে হাইড্রোলাইজিং এনজাইম দ্বারা এটা ফিল্ড থাকে এখন লাইসোজোমটা তৈরি হয় কোথা থেকে এগুলো তো আমাদের ইনফরমেশন যেগুলো আমরা বুকস থেকেও পাই তো লাইসোজোমটা তৈরি হয় কিভাবে আমাদের যদি আমাদের যে একটা সেল রয়েছে আমরা দেখেছি ধরো আমাদের এটা নিউক্লিয়াস আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে এবং আমাদের এরপরে ধরো আমাদের রয়েছে তার ঠিক উপরে আমাদের গলজি কমপ্লেক্স রয়েছে গলজি থেকে কি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আমাদের প্রোটিনস গুলো তৈরি হয় প্রোটিনস তৈরি হওয়ার পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সেখানে রাইবোজোমসের প্রেজেন্সের উপর ডিপেন্ড করে আমাদের প্রোটিনস তৈরি হচ্ছে সেই প্রোটিনস গুলো এসছে না সবাই আছে মোটামুটি আচ্ছা প্রোটিনস তৈরি হয় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এবং সেই প্রোটিনস গুলো তৈরি হওয়ার পরে তারা গলগি বডিতে চলে যায় গলগিতে কি হয় সেই প্রোটিনস গুলো ভেসিকেল ফর্মের মাধ্যমে ফিউজ হয় এবং ভেসিকেল ফর্মের মধ্যে ফিউজ হওয়ার পরে সেই প্রোটিনগুলো তাদের যে নির্দিষ্ট জায়গায় রয়েছে মানে যেখানে তাদের অ্যাকচুয়াল ফাংশন হবে সেই ফাংশনের এরিয়াতে তারা ট্রান্সপোর্টেড হয়ে যায় এটা হলো আমাদের প্রোটিন যে তৈরির যে প্রসেসটা যেটা অলরেডি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি সম্বন্ধে আমরা জেনেছি এবার লাইসোজোম ইজ ফিল্ড উইথ হাইড্রোলাইজিং এনজাইম অর্থাৎ দ্যাট মিনস লাইসোজোমের মধ্যে কিছু স্পেশালাইজড এনজাইমস দেখা যায় আর এনজাইমস মানে আমি তোমাদের আগের দিন কি বলেছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ানোর সময় যে কোনো এনজাইমস এক্সেপ্ট একটা স্পেশাল কাইন্ড অফ এনজাইম রয়েছে যাকে আমরা বলি যে রাইবোজাইম সেই রাইবোজাইম বাদে বাকি যত এনজাইমস রয়েছে দিস অল আর প্রোটিনেসিয়াস ইন নেচার সমস্ত কিছু প্রোটিন দ্বারা তৈরি তো তার মানে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আগে সেই স্পেসিফিক প্রোটিনটা তৈরি হয় দেন সেই প্রোটিনটা একটা ভেসিকেলের মধ্যে ফিউজড হয় এবার যে হাইড্রোলাইজিং এনজাইম যেগুলো রয়েছে অর্থাৎ যেগুলো আমাদের লাইসোজোমের মধ্যে থাকে সেই সমস্ত যে প্রোটিনগুলো তারাও ভেসিকেলের মধ্যে ফর্মড হবে সেই ভেসিকেলগুলো তারা কি হয় তারা এই হাইড্রোলাইজিং যে এনজাইমসগুলো সেই হাইড্রোলাইজিং এনজাইমগুলোকে কন্টেনিং যে ভেসিকেল সেগুলো আমাদের এই সেলের যে সাইটোপ্লাজম রয়েছে সেই সাইটোপ্লাজমের মধ্যে ফিউজড হয়ে থাকে সাইটোপ্লাজমের মধ্যে তারা চলে আসে কোথা থেকে বেরিয়ে আসে গলগি থেকে তৈরি হয় সেজন্য আমরা বলি যে লাইসোজোম is formed কোথা থেকে হচ্ছে আমাদের গলজি থেকে তৈরি হচ্ছে গলজি বডিজ থেকে তৈরি হচ্ছে শুধু যে গলগি থেকে তৈরি হয় তা নয় লাইসোজোম অলসো ক্যান বি ফর্মড ফ্রম কোথা থেকে তৈরি হচ্ছে আমাদের যে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রয়েছে সেখান থেকে তৈরি হয় এটা কিভাবে হয়
রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে সেখানে প্রোটিনসটা তৈরি হলো, যেই প্রোটিনটা একটা পার্টিকুলার যে এনজাইম হাইড্রোলাইজিং যে এনজাইমস বলছি সেই এনজাইমের জন্য দরকার, সেই প্রোটিনটা আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে তৈরি হলো। তৈরি হওয়ার পরে সেই প্রোটিনটা ধরো আমাদের এখানটায় প্রোটিনটা তৈরি হলো, এখানটায় প্রোটিনটা আমাদের তৈরি হলো, দেখো আমি রেড দিয়ে দিচ্ছি। সেই প্রোটিনটা তৈরি হওয়ার পরে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে থাকে প্রথমে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দেন এদিকে থাকবে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত যাবে। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর থেকে যদি ওই প্রোটিনটার আর কোনো ফার্দার মডিফিকেশনের যদি প্রয়োজন না হয়, কারণ গলগিতে খুব বেশি হলে সেখানে একটু গ্লাইকোসাইলেশন হবে, তার সাথে কার্বোহাইড্রেট কিছুটা অ্যাড হয়, যদি মডিফিকেশন যদি প্রয়োজন আর ফার্দার না প্রয়োজন হয়, তাহলে এই যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেনস গুলো রয়েছে সেই মেমব্রেন থেকে লাইসোজোম স্ট্রাকচার তৈরি ওটা বাইরে বেরিয়ে আসবে, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে চলে আসবে। আচ্ছা জাস্ট আ মিনিট, হ্যাঁ কোথায় রে, বাড়িতে যাবি কখন, তাড়াতাড়ি যাও। এখনো কি করছে, তাড়াতাড়ি যা, কটা পর্যন্ত থাকবে কি, 11:30টায় ডাক্তার বসবে, তো এখন থেকে তো বেরিয়ে যাবে, এত দেরি করার কি আছে। সরি, তো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকেও কিন্তু এই লাইসোজোম গুলো তারা তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। তো লাইসোজোম জেনারেলি আমরা বলবো যে গলগি বডিজ থেকে তৈরি হচ্ছে, বাট ইন সাম কেসেস বা ইন সাম টাইমস লাইসোজোম ক্যান বি ফর্ম দ্য স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর ইট ইজ secreted as a bud from the smooth endoplasmic reticulum. স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তার যে মেমব্রেন রয়েছে সেই মেমব্রেন দিয়ে মেমব্রেনটা ফিউজড হয়ে প্রোটিনটা বাইরে বেরিয়ে চলে আসে। এটা হলো আমাদের লাইসোজোমের কাজ। এবার লাইসোজোম কি কাজ করে সেটা জানার আগে আমাদের দুটো জিনিস জানতে হবে। তোমরা নিশ্চয়ই যে আমাদের ওই ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটোসিস জানো, সেলের এনগালভমেন্ট প্রসেস অফ সেল, এনগালভমেন্ট প্রসেস অফ সেল, এনগালভমেন্ট প্রসেস অফ সেল। এটা দুটো টাইপের হয়, যেটাকে বলা হচ্ছে আমাদের বলি আমরা ফ্যাগোসাইটোসিস এন্ড আরেকটা কি বলা হয়, পিনোসাইটোসিস। হোয়াট ইজ ফ্যাগোসাইটোসিস, হোয়াট ইজ পিনোসাইটোসিস বলবো স্যার? বলো। ওই তো যে প্রক্রিয়া প্লাজমা পর্দা কর্তৃক কোনো কঠিন বস্তু যখন কোষে গৃহীত হয় তখন যে প্রক্রিয়াতে এটি গৃহীত হয় তাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এবং that is simply the engulfment of solid particles, তাই না? It is engulfment of solid particles. Pinocytosis, that is engulfment of, বলো, তরল বস্তু গ্রহণ করাটা, engulfment of fluid particles। এবার সেগুলো অবশ্যই যে কি হয়, একটা সেলের বাইরে থেকে যখনই কোনো সলিড পার্টিকেল ভেতরে ঢুকছে বা সেলের বাইরে থেকে যখনই কোনো ফ্লুইড পার্টিকেল ঢুকছে সেটাকে আমরা বলছি, বা যখন সেল ভেতরে ওটাকে ঢোকাচ্ছে, দ্যাট প্রসেস ইজ নোন অ্যাজ পিনোসাইটোসিস। এবার ঘটনাটা কেমন হয়, আমাদের ধরো এখানে রয়েছে আমাদের এই সেল রয়েছে, সাপোজ এদিকটা আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইড আর এদিকটা ভেতরে আমাদের রয়েছে আইসিএফ, ইন্ট্রাসেলুলার ফ্লুইড আমরা বলছি। সাপোজ তোমাদের বা আমাদের ধরো কারোর এরকম, এখন তো করোনা ভাইরাসের মার্কেট চলছে, তারই টিআরপি হাই রয়েছে, তো টিআরপি হাই যার রয়েছে তাকে নিয়ে আলোচনা করি। তো আমাদের করোনা ভাইরাস এসছে, তো করোনা ভাইরাসের বিরুদ্ধে বা যে কোনো যে ভাইরাস, আমরা যে কোনো প্যাথোজেনের কথাই বলবো, যে কোনো প্যাথোজেন বা যে কোনো হার্মফুল মেটেরিয়াল যা ধরো আমাদের বডিকে ইনভেড করেছে বা বডিকে আমাদের এফেক্ট করছে, সেইটা তার সাথে লড়াই আমাদের সেল কিভাবে করে। আমরা কিন্তু যে কোনো প্যাথোজেন যখনই আমাদেরকে অ্যাটাক করে আমরা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আমরা সিক হয়ে যাই না,
তার জন্য তার যথেষ্ট একটা প্রসেসের মাধ্যমে যেতে হয়। আমাদের সেলগুলো যে রয়েছে, আমাদের বডির মধ্যে বিভিন্ন সেল রয়েছে, তারা প্রথমে কিন্তু ফাইট করে। সেই ফাইটের মেকানিজমের মধ্যে একটা রয়েছে আমাদের ফ্যাগোসাইটোসিস বা পিনোসাইটিস, যেটাকে আমাদের বলা হয় যে আমাদের যে বডির মধ্যে যে ইমিউন সিস্টেম বা বডির মধ্যে যে ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্স সিস্টেমকে দুটো ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় প্রাইমারি ডিফেন্স সিস্টেম বা প্রাইমারি লাইন বা ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেম বলা হয়, আর একটাকে বলা হয় সেকেন্ড লাইন ডিফেন্স সিস্টেম। তো ফার্স্ট লাইন ডিফেন্স সিস্টেমের মধ্যে এই যে আমাদের যে সেলের ভেতরে যে লাইসোজোম রয়েছে, সেই লাইসোজোম মিডিয়েটেড ডিফেন্স মেকানিজমটা কাজ করে। কি ধরো আমাদের এই ভাইরাসটা রয়েছে, সেই ভাইরাস পার্টিকুলার তার যে রিসেপ্টর মলিকিউলস রয়েছে সেই এবং সেল মেমব্রেনের মধ্যেও আমাদের রিসেপ্টর মলিকিউলস রয়েছে, সেই রিসেপ্টর মলিকিউলসের মাধ্যমে ভেতরে ঢুকে আসে। এই ভেতরে যে ঢুকে আসছে যখনই কোনো একটা ভাইরাস বা যে কোনো একটা প্যাথোজেন, সেই প্রসেসটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। ওয়াই এন্ডোসাইটোসিস? দ্যাট ইজ এন্টারিং ইনসাইড দ্য সেল অর টুয়ার্ডস দ্য সেল বা ইনসাইড দ্য সেল যদি ঢুকে যাচ্ছে, সেহেতু ওটাকে বলা হচ্ছে এন্ডোসাইটোসিস, ভেতরে ঢুকছে ওটা। যখনই এন্ডোসাইটোসিস হচ্ছে, তারপরে আমাদের ধরো এখানে আমাদের যে রয়েছে আমাদের লাইসোজোম, লাইসোজোম যেখানে রয়েছে আমাদের ফ্লুইড ফিল অর্থাৎ হাইড্রোলাইজিং বা হাইড্রোলেজ এনজাইম কন্টেনিং যে আমাদের হাইড্রোলেজ এনজাইম কন্টেনিং যে ভেসিকেল রয়েছে, দ্যাট ইজ দ্য লাইসোজোম, সেই লাইসোজোম রয়েছে। লাইসোজোম এখানে প্রেজেন্ট থাকে। এবারে ভাইরাসটা আমাদের ভেতরে ঢুকে গেছে, ভাইরাসটা সাপোজ আমাদের ভেতরে ঢুকে গেছে, এরকম ভাইরাসটা ভেতরে ঢুকে গেছে। এখন যখনই ভাইরাসটা ভেতরে ঢোকে, তারা একটা বডির মাধ্যমে ঢোকে, যাদেরকে বলা হয় আমাদের যে সেল রয়েছে, সেলের ভেতরে কিছু ছোট 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 ভ্যাকুলার স্ট্রাকচার থাকে। তোমরা লার্জ একটা ভ্যাকুলের কথা জানো, যেটা যে প্ল্যান্টের ক্ষেত্রে তোমরা জানো, কিন্তু আমাদের বলা হয় যে অ্যানিমাল সেলের ক্ষেত্রেও কিন্তু ভ্যাকুলস থাকে, যে ভ্যাকুলস গুলোকে আমরা খুব ছোট ছোট ভ্যাকুলস হয়। সেই ভ্যাকুলস গুলোর মধ্যে কিছু ভ্যাকুলস রয়েছে যারা এই ডিফেন্স মেকানিজমে কাজ করে। সেই ভ্যাকুল গুলোকে বলা হয়, তাদের কি বলা হয় বলতো? তাদের বলা হয় এন্ডোজোম। তাদের বলা হয় এন্ডোজোম বলা সেই সমস্ত ভ্যাকুলস গুলোকে। সেই ভ্যাকুলস গুলো অ্যাকচুয়ালি যখনই কোনো বডি ফরেন পার্টিকেলস বা ফরেন মেটেরিয়াল, যেগুলো ধরো টক্সিন বা যেগুলো হার্মফুল ফর আওয়ার সেল, তাদেরকে ঘিরে ফেলে। তাদেরকে ঘিরে ফেলে প্রথমে। দাঁড়াও, তাদেরকে ঘিরে দিচ্ছি আমি। এই যে ধরো করোনা ভাইরাস যে ঢুকেছে, একে ঘিরে আমাদের এই এন্ডোজোম স্ট্রাকচারটা তৈরি হয়, যাদেরকে এন্ডোজোম, একটা ছোট ছোট ভ্যাকুলার লাইক স্ট্রাকচার, তাদেরকে আমরা বলছি এন্ডোজোম। যেহেতু এরা সলিড পার্টিকেলকে ঘিরে ফেলছে, সেহেতু তাদেরকে আমরা বলছি ফ্যাগোজোম বলছি। সেই ফ্যাগোজোম যে থাকলো, সেই ফ্যাগোজোমের সাথে, ফ্যাগোজোমটাকে আমরা বলতে পারি যে প্রাইমারি লাইসোজোম বলা হয়। ফ্যাগোজোম যেটা রয়েছে, সেই ফ্যাগোজোমের সাথে গিয়ে এই যে লাইসোজোম স্ট্রাকচার, এই লাইসোজোম স্ট্রাকচারকে অ্যাটাচড হয়ে যাবে, লাইসোজোম স্ট্রাকচারকে অ্যাটাচ করে ফেলবে। অ্যাটাচ করার ফলে কি হবে? সিম্পলি আমাদের যে এই ফ্যাগোজোমটা রয়েছে, সেই ফ্যাগোজোমের সাথে আমাদের লাইসোজোম অ্যাটাচমেন্ট হয়ে যাবে। এখানে লাইসোজোম ধরো এভাবে অ্যাটাচ হয়ে গেল, এভাবে লাইসোজোম অ্যাটাচ হয়ে গেল। এর ভেতরে রয়েছে আমাদের হাইড্রোলাইজিং এনজাইম, যারা হাইড্রোলাইসিস প্রসেস ঘটাতে পারে। এটা হওয়ার পরে এর যে আমাদের যে এন্ডোজোম যেটা রয়েছে, সেই এন্ডোজোমটাকে ঘিরে ফেলবে পুরো লাইসোজোম স্ট্রাকচারটা, পুরো এন্ডোজোমটাকে ঘিরে ফেলবে। ঘিরে ফেলার পরে এখান থেকে এনজাইমগুলো যাবে গিয়ে এটাকে মেরে ফেলবে, এটাকে মেরে ফেলবে বা এর যে ভেতরে বডি যা যা পার্টস রয়েছে সেগুলোকে ধরে ক্লিফ করে ফেলবে, ড্যামেজ করে দেবে। ড্যামেজ করার ফলে ওই যে ফরেন পার্টিকেল যেটা রয়েছে সেটা কিন্তু ডিগ্রেডেড হয়ে যাবে বা তাকে আমরা মেরে ফেলতে পারবো। যদি ওটা কোনো প্যাথোজেন্স হয়, সেই প্যাথোজেনটা নিউট্রালাইজ হয়ে যাবে। যদি তোমার কোনো টক্সিন মেটেরিয়াল হয়, তার ডিটক্সিফিকেশন ঘটবে। তো এইভাবে আমাদের বডির মধ্যে ডিফেন্স মেকানিজম, যেটাকে আমরা বলছি প্রাইমারি লাইন অফ বা ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম কাজ করে। চলো আমরা যে কিছু ডিটেলে আমরা দেখবো যে প্রসেসগুলো। এবার আমরা তো সলিড পার্টিকেলের কথা বললাম, যে কোনো প্যাথোজেন ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, তারা যদি ঢোকে এই জিনিসগুলো হয়। তো পিনোসাইটোসিসের ক্ষেত্রে কি হয়? পিনোসাইটোসিসের ক্ষেত্রে কি হয়? তোমরা স্নেক ভেনাম জানো? স্নেক ভেনাম, স্নেক ভেনাম অর্থাৎ স্নেক বাইট হলে যে প্রসেসটা হয়, স্নেক ভেনাম। সাপে যখন কামড়ায়, স্নেকের যে ভেনামটা রয়েছে সেটা কিন্তু ফ্লুইড মেটেরিয়াল হয়। সেই ফ্লুইড মেটেরিয়াল সেটাও একটা টক্সিন মেটেরিয়াল। তো তাকেও ডিটক্সিফাই করতে হবে বা তাকেও ডিগ্রেড করতে হবে। তাকেও ডিগ্রেড করার জন্য আমাদের লাইসোজোম গুলো কাজ করে। তারা সেই মানে সেই তাদেরকে যে ভেতরে ঢুকিয়ে তাদেরকে নষ্ট করে দেওয়া, সেই প্রসেসটাকে বলছি আমরা পিনোসাইটোসিস। বা যে কোনো লিকুইড পার্টিকেলস ধরো যেগুলো সেল চায় তাকে এনগালফ করে নিতে, তো সেক্ষেত্রে কি হবে? পিনোসাইটোসিস প্রসেসের মাধ্যমে তাদেরকে নিউট্রালাইজ করবে বা তাদেরকে খেয়ে ফেলবে। এবার চলো আমাদের লাইসোজোমের সম্বন্ধে আমরা একটু ডিটেইলে জানবো। এই যে হাইড্রোলাইজিং এনজাইম রয়েছে বা
আমাদের লাইসোজোমের মধ্যে লাইসোজোমাল ম্যাট্রিক্স বলতে পারি আমরা। লাইসোজোমের ভেতরে যে ফ্লুইড পার্টিকেলস রয়েছে, লাইসোজোমাল ম্যাট্রিক্স ইজ অ্যাসিডিক ইন নেচার। Acidic in nature. Why acidic? Because all the hydrolyzing enzyme or hydrolase enzyme can perform under acidic medium. অ্যাসিডিক মিডিয়ামে শুধুমাত্র কাজ করতে পারে, যে কারণে যখন এই লাইসোজোম স্ট্রাকচার তৈরি হচ্ছে বা লাইসোজোম সে কোনো ফাংশন দেখাতে যাচ্ছে, হাইড্রোলাইজিং অ্যাক্টিভিটি দেখাতে যাচ্ছে বা যে ডিটক্সিফিকেশন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে বা ফ্যাগোসাইটোসিস প্রসেস দেখাতে যাচ্ছে, তখন কি করে লাইসোজোম সেলের যে বাইরে থেকে বা সেলের যে যখন সাইটোপ্লাজম থেকে সে H+ আয়ন ভেতরে ঢোকাতে থাকে। লাইসোজোমের ভিতরে H+ আয়ন প্রচুর থাকে, যার ফলে তার যে ভেতরে যে মিডিয়ামটা রয়েছে সেই মিডিয়ামটা আমাদের অ্যাসিডিক হয়ে যায়। আমি একটা জিনিস দেখাচ্ছি, জাস্ট ওয়েট, একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। আচ্ছা রে, জাস্ট একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এটা একটা দেখো আমাদের লাইসোজোমের এটা পুরো একটা লাইসোজোমের পুরো মেকানিজমটা রয়েছে। এক্ষেত্রে দেখবে আমাদের ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে কোনো এই সলিড পার্টিকেলস গুলো সেগুলো ভেতর, এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে তোমাদের সবার? হ্যাঁ স্যার। ওকে, তো সলিড পার্টিকেল কোনো ভেতরে ঢোকে, আর আমাদের এইটা রয়েছে দেখো, এখানটা আমাদের লাইসোজোম স্ট্রাকচার রয়েছে। এই লাইসোজোমের মধ্যে এটাও যেহেতু একটা মেমব্রেন বাউন্ড, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড অর্গানেলি, তার মধ্যেও বিভিন্ন ট্রান্সপোর্টার থাকে। এই দেখো এখানে একটা ট্রান্সপোর্টার রয়েছে। সেই ট্রান্সপোর্টাররা কি করে, তারা বাইরে থেকে H+ আয়নকে ভেতরে ঢোকায়। আমাদের যে সাইটোপ্লাজম রয়েছে, সাইটোপ্লাজমের মধ্যে প্রচুর H+ রয়েছে, সেই H+ আয়নগুলোকে ভেতরে ঢোকায়। তার মধ্যে বিভিন্ন রকম রিসেপ্টর রয়েছে, সেই রিসেপ্টরের হেল্প নিয়ে ভেতরে H+ ঢোকায়, এবং ভেতরে H+ এর একটা হাইলি H+ রিজিয়ন কন্ডিশন থাকে, বা আমরা বলতে পারি সেটাকে হাইলি অ্যাসিডিক কন্ডিশন এখানে প্রেজেন্ট থাকে লাইসোজোমিটা। এই লাইসোজোম দেন আমাদের ধরো এই যে ধরো একটা সলিড পার্টিকেল ভেতরে ঢুকেছে, দিয়ে সেটা এই যে ফ্যাগোজোম যেটা বললাম, যে আমাদের বডির মধ্যে ছোট ছোট ভ্যাকুলার স্ট্রাকচার থাকে, যে ভ্যাকুলস গুলো ম্যাক্রোমলিকিউলস বা যে কোনো সলিড পার্টিকেল বা বাইরে থেকে যে সমস্ত মলিকিউলস গুলো আসছে, সেই মলিকিউলস গুলোকে কি করে না, তাদেরকে ঘিরে একটা ভেসিকুলার স্ট্রাকচার তৈরি করে। যদি সলিড পার্টিকেলস হয় তখন তাকে আমরা বলছি ফ্যাগোজোম, বা যদি লিকুইড পার্টিকেল হয় তাকে আমরা বলছি পিনোজোম। তো সেই যখনই আমাদের এই সলিড ফ্যাগোজোম স্ট্রাকচারটা তৈরি হলো, সেই ফ্যাগোজোমকে ঘিরে ফেলে আমাদের লাইসোজোম। এই দেখো ফ্যাগোজোমকে আমাদের লাইসোজোমটা ঘিরে ফেলবে। লাইসোজোম ঘিরে ফেলার পরেই কি করবে না, আমাদের যে এই রয়েছে আমাদের যে কি বলতে পারি, আমাদের যে ফ্যাগোসাইটোসিসের ভেতরে লাইসোজোমের ভেতরে যে হাইড্রোলাইজিং যে সমস্ত এনজাইমস গুলো রয়েছে, সেই এনজাইমস গুলো ওদেরকে ধীরে ধীরে নষ্ট করে দেবে বা ডিগ্রেড করে দেবে। এইভাবে কাজগুলো করে। চলো, আচ্ছা স্যার, বলো। লেবিলাইজার আর স্টেবিলাইজারটা কি? লেবিলাইজার, স্টেবিলাইজার কোথায় দেখছো? কোথায় ওই দেখছো? লাইসোজোমের কাছেই আছে, মানে লাইসোজাইম যেটা বললেন তার সাথে। হ্যাঁ, লাইসোজাইম যেটা বললাম, দাঁড়াও দাঁড়াও দেখি দেখি কোথায় কোথায় দেখেছো, দেখছি না, মানে এই ছবিতে দেখতে পাচ্ছো?
না ছবিতে নয়, পড়েছিলাম আর কি। আচ্ছা, লিবিলাইজার স্টেবিলাইজার, লিবিলাইজার হ্যাঁ স্যার। স্টেবিলাইজার, লেবিলাইজার স্টেবিলাইজার না, তোমাকে এই ব্যাপারে হেল্প করতে পারছি না, দেখতে হবে আমার। লেবিলাইজার স্টেবিলাইজার আমি কখনো দেখিনি, আমাকে পাঠাবে তো কোথায় দেখেছো, ঠিক আছে। ঠিক আছে স্যার। দেখো, most of the cell exhibit the phenomenon endocytosis। এই কোনো পার্টিকেলস কে, ফরেন পার্টিকেলস কে বডির ভেতর বা সেলের ভেতরে ঢুকিয়ে ফেলে, এন্ডোসাইটোসিস প্রসেসটা দেখাবে। দ্যাট ইজ দ্য import of material, দেখাবে, এই প্রসেসটা দেখাবে ওরা, ঠিক আছে। যেটা আমরা দুটো হতে পারে, দ্যাট ইজ অফ টু টাইপস, যেটা আমরা বললাম অলরেডি, দ্যাট ইজ phagocytosis and pinocytosis। এবারে during endocytosis, foreign particles or foreign molecules are ingested into a phagocytic vesicle, phagocytic vacuole বলতে পারি আমরা, vacuole, or that is phagosome, phagocytic vacuole বা আমরা phagosome আমরা বলছি, phagosome বলতে পারি, phagosome or simply the endosome বললেই বেটার হবে, এন্ডোজোমটা বেটার হবে, যেহেতু মানে পিনোজোম ফ্যাগোজোম দুটোকে একসাথে আমরা বলি এন্ডোজোম, যেটা আমরা পাচ্ছি কি দুটো ফ্যাগোজোম অ্যান্ড পিনোজোম। ফ্যাগোসাইটোসিসের ক্ষেত্রে ফ্যাগোজোম, আর পিনোসাইটোসিসের ক্ষেত্রে তাদেরকে আমরা বলছি পিনোজোম, ফ্যাগোজোম অ্যান্ড পিনোজোম, এই আমরা দুই ধরনের পাচ্ছি। ভালো কথা। প্রসেসগুলো কিভাবে হয়, এখানে একটা জিনিস আছে প্রাইমারি লাইসোজোম, ঠিক আছে, প্রাইমারি লাইসোজোম, mechanism of phagocytosis, ফার্স্ট কি হবে, endocytosis of macromolecules, সেটা ভেতরে ঢুকবে, প্রথমে ম্যাক্রোমলিকিউলটা ভেতরে ঢুকবে, ঢোকার পরে তা কি হবে, তা আমাদের ওই যে এন্ডোজোমস গুলো রয়েছে, যদি আমরা ফ্যাগোসাইটোসিস করি তাহলে কভার্ড বাই ফ্যাগোজোম স্ট্রাকচার, যে ভ্যাকিউলস গুলো রয়েছে যা সলিড পার্টিকেলস এর ইনজেকশনের জন্য কাজ করে, সেই ফ্যাগোজোমের সাথে তারা ফিউজড হয়ে যাবে। নেক্সট the phagosome then fused with lysosome,
forming the primary lysosome. Primary lysosome structure. তাকে আমরা বলছি প্রাইমারি লাইসোজোম। যে ফ্যাগোজোমটাই যখন লাইসোজোমের সাথে অ্যাটাচ হয়ে যাচ্ছে বা লাইসোজোমের সাথে ফিউজ হয়ে যাচ্ছে তাকে আমরা বলছি প্রাইমারি লাইসোজোম। This primary lysosome later on form the secondary lysosome. Primary lysosome. This primary lysosome later on form a secondary lysosome. Secondary lysosome that is fully covered with lysosome. Covered with lysosome. মানে আমাদের হয়েছিল ধরো আমাদের সলিড পার্টিকেলটা এসছে, সেই সলিড পার্টিকেলসটা আসার পরে সেই ফ্যাগোজোম স্ট্রাকচারের মধ্যে ভিতরে ঢুকে রয়েছে। এই হচ্ছে আমাদের ধরো ফ্যাগোজোম স্ট্রাকচারের ভিতরে ঢুকেছে, এটা আমরা বলছি আমরা ফ্যাগোজোম। ফ্যাগোজোম, এই ফ্যাগোজোমের সাথে আমাদের লাইসোজোম ভেসিকেল গুলো এসে ফিউজ হলো। ফ্যাগোজোম আমরা বলছি, লাইসোজোম ভেসিকেল এসে ফিউজ হলো। এই যে ফিউজ হলো, ফিউজিং অফ লাইসোজোম, দিস ইজ লাইসোজোম। লাইসোজোম, এই টোটাল স্ট্রাকচারকে আমরা বলছি প্রাইমারি লাইসোজোম। প্রাইমারি লাইসোজোম। নাও এটা ধীরে ধীরে কি হয়ে যাবে, টোটাল যে আমাদের এই ফ্যাগোজোমটা রয়েছে তার ভেতরে আমাদের টোটাল আমাদের এই ভাইরাস বা যে কোনো মাইক্রো স্ট্রাকচারটা রয়েছে সেটা ফুললি কভার্ড হয়ে যাবে, ফুললি কভার্ড বাই লাইসোজোম মলিকিউলস। ফুললি কভার্ড বাই লাইসোজোম মলিকিউলস। লাইসোজোম, দিস ইজ কল্ড দ্য সেকেন্ডারি লাইসোজোম। আমরা কি বলবো এটাকে, সেকেন্ডারি লাইসোজোম স্ট্রাকচার। লাইসোজোম, এবার লাইসোজোমের ভেতরে আমাদের হাইড্রোলাইজিং এনজাইমস রয়েছে, সেই হাইড্রোলাইজিং এনজাইমস গুলো দেন তার ভেতরে যে তার যে ডাইজেশন যে প্রসেস, এই ডাইজেশন প্রসেসটাকে শুরু করে দেবে। নাও দ্য সেকেন্ডারি লাইসোজোম with the help of its hydrolyzing বা hydrolase enzyme and acidic medium of the cell digest the macromolecules digest করছে। after the digestion is complete, after the digestion of digestion is completed, some parts remain behind some parts of the macromolecule molecules। অবশ্যই সেগুলো কি ডিগ্রেডেড পার্ট গুলো রয়েছে বা ফ্র্যাগমেন্টেড পার্ট, সেগুলো ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকবে, অবশ্যই ইনট্যাক্ট অবস্থায় তো থাকবেই না, ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকবে। remain in the cytoplasm that are known as, কি বলা হয় ওদেরকে, কেউ বলো, সুধিস্মিতা, তাদেরকে কি বলবো আমরা, হ্যালো?
স্যার ওটা আরেকবার স্যার বলুন। অটোফ্যাগোজম? না, বলছি ধরো ফ্যাগোসাইটোসিস প্রসেসটা হয়ে যাওয়ার পরে, ফ্যাগোসাইটোসিস হয়ে গেল, যে মলিকিউলস গুলো ছিল সেই মলিকিউলস গুলোকে আমরা ভেঙে ফেললাম, মানে আমাদের লাইসোজোম ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরে যে ফ্র্যাগমেন্টেড আকারে যেগুলো রিমেনিং পার্টগুলো যেগুলো রয়ে যাচ্ছে, সেই রিমেনিং পার্টগুলোকে আমরা কি বলি? মানে কখনো কখনো তো কমপ্লিট পুরো ডাইজেশন করে দেয়, আবার কখনো কখনো কমপ্লিট ডাইজেশন হয় না, কিছুটা পার্টস রয়ে যায় যেগুলো আমাদের সাইটোপ্লাজমের মধ্যেই রয়ে যায়, সেই ফ্র্যাগমেন্টেড পার্টসগুলোকে কি বলা হয়? রেসিডুয়াল স্যার বডি। এটা কি অটোফ্যাগোজম? অটোফ্যাগোজম না, আমি বাইরের ক্ষেত্রে বলছি, অটোফ্যাগোজম বলছি না। আমরা বাইরের ক্ষেত্রে আমরা এন্ডোসাইটোসিস দেখাচ্ছি, অর্থাৎ বাইরে থেকে কোনো জিনিস ভেতরে ঢুকছে। রেসিডুয়াল বডিজ, রেসিডুয়াল বডি তাদেরকে আমরা বলছি, বাইরে থেকে যেগুলো ঢুকছে রেসিডুয়াল বডি। এটা যে কোনো অটোফ্যাগোজমের ক্ষেত্রেও হতে পারে, আর নর্মাল আমাদের ধরো যদি এন্ডোসাইটোসিস প্রসেস হয়, বাইরে থেকে কোনো পার্টিকেলস ভেতরে ঢোকে, সেই ক্ষেত্রেও কিন্তু হতে পারে, সেটা অসুবিধা নয়, রেসিডুয়াল বডি যে কোনো সময় হতে পারে। ওকে, অটোফ্যাগোজম কি? জিনিসটা আরেকবার রিপিট করবেন? ধরো আমাদের এই একটা বড় মলিকিউল সেখানে ভেতরে ঢুকেছিল, ঠিক আছে, ভেতরে ঢোকার পরে আমাদের যে এই সাইটোপ্লাজম, আমাদের লাইসোজোম যে রয়েছে, লাইসোজোম মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিস প্রসেসের ফলে, লাইসোজোম মিডিয়েটেড ফ্যাগোসাইটোসিস প্রসেসের ফলে আমাদের, আরে কোথায় গেল? ধরো এই জায়গা থেকে কেটে গেল, এই জায়গা থেকে কেটে গেল, এই জায়গা থেকে কাটলো, এই জায়গা থেকে কাটলো, কাটলো, কমপ্লিট ডাইজেশন প্রায় হচ্ছে, কিন্তু পুরোপুরি কমপ্লিট ডাইজেশন হয় না, কিছুটা হয়তো ফ্র্যাগমেন্টেড বড় যদি মলিকিউল হয়, কিছু বডি বা কিছু পার্টস গুলো সেই তার পড়ে থেকে যায়, তার হয়তো এরকম পড়ে থাকবে, আমাদের ধরো এইভাবে হয়তো থেকে গেল, এভাবে হয়তো থেকে গেল, এভাবে এভাবে রয়ে গেছে, এই বডি ফ্র্যাগমেন্টস গুলো হয়তো পড়ে রয়েছে, যেগুলো আমাদের সাইটোপ্লাজমের মধ্যে থাকবে, তারা ইনট্যাক্ট অবস্থায় থাকবে না, তারা সাইটোপ্লাজমের মধ্যে এরকম ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকবে। এই যে ফ্র্যাগমেন্টেড অবস্থায় যেগুলো থেকে গেল, সেগুলোকে আমরা বলছি রেসিডুয়াল বডিজ। সিম্পলি ধরো তুমি মাংস খাচ্ছ, মাংস খাওয়ার পরে যে মাংসের হাড়টা চিবিয়ে রেখে দাও না, মাংসটা তো খেয়ে নিলে, হাড়টা যেগুলো হয়তো আর পারলে না, সেগুলো তুমি রেখে দিলে বা থালার পাশে ফেলে দিলে, দ্যাট ইজ দ্য রেসিডুয়াল বডিজ। তো লাইসোজোমও তো ওভাবেই খাচ্ছে, তো যেগুলো খেতে পারা বা ডাইজেস্ট করতে পারা সেগুলো ডাইজেস্ট করে নিল, আর কিছু রয়েছে যেগুলোকে ডাইজেস্ট করতে পারলো না বা কমপ্লিট হয়নি, সেগুলো বাইরে থেকে গেল, সেগুলোকে আমরা বলছি রেসিডুয়াল বডিজ। কেউ কিছু বলছো বলো, কেউ কিছু বলছিলে? হ্যালো, কেউ কিছু বললে একটা? স্যার মনে হয় অতনু বলল যে আপনার কথাগুলো কেটে কেটে আসছে। আমার কথাগুলো কেটে কেটে যাচ্ছে? হুম। তোমাদের সবার কাছে? না না স্যার। স্যার। আরে বাবা, আচ্ছা, দেখো তো আরেক সমস্যা হলে আমাকে বলবে। ওকে, নেক্সট আমাদের রয়েছে যেটা অটোফেজিক লাইসোজোম, বা তোমরা যেটা বলছিলে যে অটোফ্যাগোজোম বলছিলে, সেই অটোফেজিক লাইসোজোম। This autophagic lysosome sometimes our cell may also digest a part of its own cytoplasm. কোন কন্ডিশনে এই কাজ করবে? কোন কন্ডিশনে এইরকম কাজ করবে? অটোফ্যাগিতে? কোন কন্ডিশন হলে এমন কাজ করবে? অটোফ্যাগোজম। মানে কোন সিচুয়েশন হলে সেল নিজের বডি পার্টসকে বা নিজের সাইটোপ্লাজমিক পার্টসগুলোকে খাবে? যদি যে তার যে সাইটোপ্লাজমের মধ্যে যে বিভিন্ন সেল অর্গানিজমগুলো রয়েছে, তার মধ্যে যদি কোনো প্রবলেম আসে বা তার মধ্যে যদি কোনো ডিফেক্টিভ যদি ক্যারেক্টার শুরু হয়, বা সেটা যদি ওল্ড হয়ে যায়। বলো বলো বলো। মৃত বা আঘাতপ্রাপ্ত কোষগুলো? কোষ বলছি না,
আমি একটা সেল রয়েছে, সেলটা ইনট্যাক্ট অবস্থায় রয়েছে, সেলটা ঠিকঠাক আছে, সেল তার ভেতরের কোনো পার্টসকে খাবে, পার্টসকে খেয়ে নেবে, দ্যাট ইজ কল্ড দ্য অটোফ্যাগোজম। সেল যখন অটোফ্যাগোজম, তুমি যেটা বলছো সেটা আরেকটা টাইপ যদি বা যদি সেলটা যখন মারা যাচ্ছে সেক্ষেত্রেও সেটা অটোফ্যাগোজম যদি হবে বা অটোফ্যাগোসাইটোসিস হবে। ধরো আমার সেলটা ঠিকঠাকই রয়েছে কিন্তু তার যে বিভিন্ন পার্টস রয়েছে, ধরো তার মাইটোকন্ড্রিয়া রয়েছে, কোন একটা মাইটোকন্ড্রিয়া সেটা ঠিক আর কাজ করে উঠতে পারছে না বা তার মধ্যে কোনো ডিফেক্টিভনেস চলে এসেছে, তো সেই সেলটাকে কি করতে হবে না, নষ্ট করতে হবে, সরি সেই সেলটাকে সেই মাইটোকন্ড্রিয়াটাকে নষ্ট করে দিতে হবে বা ওটাকে সরিয়ে দিতে হবে। বা ধরো কোনো গলগি বডির কোনো একটা পার্টস রয়েছে, কোনো একটা সিস্টানি পার্ট রয়েছে, যে সিস্টানি পার্টটা আর ঠিকঠাক করে কাজ করছে না, তাকে সরাতে হবে। সেই সময় কি করবে না, এই যে সেলুলার যে পার্টস গুলো রয়েছে সেই এই লাইসোজোমই, সেই লাইসোজোমে যে যে ডিফেক্টিভ যে পার্টস গুলো তৈরি হয়েছে বা সেলের ভেতরকার ডিফেক্টেড যে সেল অর্গানেলিস গুলো রয়েছে, সেই সেল অর্গানেলিস গুলোর সাথে গিয়ে এই আমাদের যে লাইসোজোম ওটাকে অ্যাটাচড হবে। অ্যাটাচ হওয়ার পর আবার সে তৈরি করবে একই রকম প্রাইমারি লাইসোজোম, দেন সেকেন্ডারি লাইসোজোম, দেন তাকে ধরে আবার ডাইজেস্ট করে ফেলবে। এটা হলো প্রসেস। যদি কখনো এমন হয় যে কোনো সেলের ভেতরের কোনো সেল অর্গানেলি রয়েছে বা সেল অর্গানেলি কোনো পার্টস রয়েছে যেটা আর প্রপারলি কাজ করছে না, তাকে নষ্ট করতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে সেল থেকে, সেক্ষেত্রে আমাদের এই লাইসোজোম সেলের ভেতরের ওই সেল অর্গানেলিস গুলোকে তাদের সাথে অ্যাটাচড হয়ে বা তাদের ডিগ্রেড করে দেবে। আচ্ছা, হ্যাঁ মাসি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো নেই, এখন নেই না, হ্যাঁ। আচ্ছা, so sometimes cell may also digest a part of its own cytoplasm in a type of secondary lysosome, in a type of secondary lysosome, lysosome called the autophagic lysosome, called the autophagic lysosome. Lysosome, এই যে লাইসোজোম অটোফেজিক লাইসোজোম রয়েছে, শুধু যে নিজের বডি পার্টস গুলোকে কোনো পার্টস গুলোকে সে খাবে তা নয়, সাথে সাথে সে আরেকটা কাজ করতে পারে। যদি কখনো এমন হয়, whenever the cell is too much old, whenever the cell is too much old and need to be eliminated out from the body, then লাইসোজোম দেন একটা কাজ হয়, লাইসোজোম রিলিজ ইটস হাইড্রোলাইজিং এনজাইম বা হাইড্রোলেজ এনজাইম, তার মধ্যে যে সমস্ত হাইড্রোলেজ এনজাইম সেগুলোকে রিলিজ করে দেবে এবং সেলটার ভেতরে যা যা অর্গানেলিস গুলো রয়েছে সেই সমস্ত অর্গানেলিস গুলো সেগুলো ডিগ্রেড হয়ে যাবে, সেগুলো ডাইজেস্টেড হয়ে যাবে। and all the cell organelle means will be digested, সমস্ত সেল অর্গানগুলো ডাইজেস্টেড হয়ে যাবে and the cell will die. That is why এই যে আগের যে দুটো কাজ হলো, একটা হচ্ছে অটোফ্যাগোসাইটোসিস এবং এই যে এতক্ষণ পর্যন্ত সবগুলা কথা কেটে গেছে, আরেকবার বলো। আচ্ছা, যখনই কোন একটা সেল সেটা খুবই ওল্ড হয়ে গেছে, ইজ টু মাচ ওল্ড বা যথেষ্ট বয়স হয়ে গেছে তার, বা এবং সেই সেলটা দরকার হচ্ছে সেটা এলিমিনেট করে দিতে হবে, সেই সেলটা দরকার তার, সেটা বডিতে রাখা যাবে না, সেই রকম যদি কন্ডিশন হয় তখন যে লাইসোজোমে যে ভেসিকেলের ভেতরে যে হাইড্রোলাইজিং এনজাইমগুলো থাকে না, এই যে এখানে ভেতরে যে সমস্ত এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলো লাইসোজোম থেকে রিলিজ হবে, এনজাইমগুলো রিলিজ হয়ে যাবে
এবং পুরো যে সেলের ভেতরে সাইটোপ্লাজমের মধ্যে যত সেল অর্গানেলিস গুলো রয়েছে সেই সেল অর্গানেলিস গুলোকে কিন্তু ডাইজেস্ট করা শুরু করবে। এই প্রসেসটাকে এটার মধ্যে কি বলা আছে, এবং লিটারালি দ্য সেল উইল বি ডাই, সেলটা কিন্তু ধীরে ধীরে মারা যাবে, সেলটা ধীরে ধীরে মারা যাবে, সেলটা এভাবেই এক একটা সেল এলিমিনেটেড হয়। এই দুটো কারণে, আগের যেটা বললাম যে একটা সেলের ভেতরের কোনো সেল অর্গানেলি তার কোনো পার্টস যদি সেটা খুবই ডিগ্রেড হয়ে যায় বা তার মধ্যে যদি কোনো ডিফেক্টিভনেস দেখা যায়, সেই সেল অর্গানেলির যে পার্টটা তাকে এলিমিনেট করতে হবে। অথবা যদি সেলটা নিজে অনেকটা বুড়ো হয়ে যায় বা বয়স হয়ে যায় এবং সেই সেলটার মধ্যে অনেক কিছু ডিফেক্টিভনেস দেখা যায়, তখন ওই সেলটাকে কিন্তু সেলটা এলিমিনেট করার খুব প্রয়োজন রয়েছে। সেই সময় লাইসোজোম সেই তার যে বিভিন্ন সেল অর্গানেলি রয়েছে এবং সেল ইটসেলফ তাকে কিন্তু মেরে ফেলবে। এই কারণেই বলা হয়, এই দুটো কারণেই বলা হয় যে লাইসোজোমকে যে সুইসাইডাল ব্যাগ। এই দুটো কারণে, অটোফ্যাগোসাইটোসিসের কারণেই কিন্তু সেলকে বলা হয় সুইসাইডাল ব্যাগ। সেল যখন ওই নর্মাল তোমার বাইরে থেকে কোনো প্যাথোজেন বা বাইরে থেকে কোনো এক্সটার্নাল যে সমস্ত মেটেরিয়াল তাদেরকে যখন ভেতরে ঢুকে তাদেরকে মেরে ফেলছে, সে কারণে কিন্তু লাইসোজোমকে সুইসাইডাল ব্যাগ বলা হয় না, সেটা আমাদের ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করছে। কিন্তু শুধুমাত্র যখনই আমাদের ওই সেলগুলো যখন নিজেদের কোনো বডি পার্টসকে খেয়ে ফেলছে বা নিজেদের কোনো বডি পার্টসকে ডাইজেস্ট করে দিচ্ছে বা ভেঙে দিচ্ছে, শুধু সেই কারণেই কিন্তু বলা হয় যে দ্য লাইসোজোম ইজ নোন অ্যাজ সুইসাইডাল ব্যাগ অফ দ্য সেল। ওকে, কেন সুইসাইডাল ব্যাগ বলা হয়? হ্যাঁ স্যার। That is why lysosome is known as suicidal bag. ওকে, এখান থেকে তোমাদের এই লাইসোজোম রিলেটেড থেকে দুই ধরনের কোশ্চেন্স দেওয়া হয়, এক ফার্স্ট টাইপ যে কোশ্চেন দেওয়া হয়, which of the following cell organelle form the lysosome, এই ধরনের একটা কোশ্চেন দেওয়া হয়। সেল অর্গানেলি ফর্ম দ্য লাইসোজোম, দেখবে কোশ্চেনগুলো এরকম পাবে, দিয়ে এখানে বিভিন্ন রকম সেল অর্গানেলি দিয়ে দেবে, সেখানে গলজি একটা টার্ম থাকবে, গলজি থাকবে, কোনো কঠিন কোশ্চেন দেবে গলজি অ্যালং উইথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, গলগিও থাকবে, আবার হয়তো এন্ডোপ্লাজমিক রেটিকুলামও থাকবে। যদি এরকম কন্ডিশন থাকে, সবসময় গলগি তাকেই কিন্তু সিলেক্ট করবে, কারণ গলগিটাকেই কিন্তু মেনলি তৈরি হয়, মেনলি বা ম্যাক্সিমাম ক্ষেত্রে তৈরি হয় গলজি থেকে। আর এক ধরনের কোশ্চেন দেওয়া হয় যে পিএইচ অফ লাইসোজোম, পিএইচ অফ লাইসোজোম কি হবে? আম্লিক, অ্যাসিডিক। অ্যাসিডিক, অ্যাসিডিক হবে। ওকে, আর একটা দেওয়া হয় তোমাদের সিকোয়েন্স বলতে বলা হয়। সিকোয়েন্স কিরকম? ধরো যে সিকোয়েন্সটা আমি সিকোয়েন্সটা লিখে দিচ্ছি, ফরেন পার্টিকেল বা ফরেন মেটেরিয়াল, দেন সেটা ভেতরে ঢুকবে, ভেতরে ঢুকে আমাদের কি রয়েছে, ফ্যাগোজোম স্ট্রাকচার তৈরি করবে, দেন সেটা প্রাইমারি লাইসোজোম, দেন সেটা তৈরি করবে কি সেকেন্ডারি লাইসোজোম, এটা দেন হয়ে যাবে, তারপরে যেটা বাইরে বেরোবে সেটা হচ্ছে রেসিডুয়াল বডিজ, বাইরে বেরোবে রেসিডুয়াল বডিজ। এবার এখানে আরেকটা জিনিস রয়েছে, আমাদের যে রেসিডুয়াল বডিজ গুলো তৈরি হয়, সেই রেসিডুয়াল বডিজ গুলো they may be present inside the, but they may be scattered inside the cytoplasm, or they may be eliminated out from the cell. The residual bodies may be scattered or floating inside the cytoplasm, বলো কে কিছু বলছে?
the cytoplasm or maybe eliminated out from the cell. Okay, the elimination of residual bodies, elimination of residual bodies from the cell is known as কি বলা হয় বলো? এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস বলা হয়। রেসিডুয়াল বডিজ যেগুলো রয়েছে সেগুলো আমাদের সেলের ভেতরে থেকে যেতে পারে অথবা সেল থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। বাইরে সেল থেকে এলিমিনেট করে দেওয়া, সেল থেকে বাইরে বের করে দেওয়ার যে প্রসেসটা তাকে বলা হয় এক্সোসাইটোসিস। সেই প্রসেসকে বলা হয় এক্সোসাইটোসিস। ওকে, শ্রিয়া বোঝা যাচ্ছে? শ্রিয়া, নিশা, কোয়েল, অর্কদীপ? ওকে ওকে। এবার দেখবে তোমাদের বইতে আলাদা করে লাইসোজোমের ফাংশন দেওয়া থাকতে পারে। আমি আর আলাদা করে ফাংশন বলতে গেলে সেই একই কথা বলা হবে, যে ধরো ডাইজেশন অফ এক্সট্রা সেলুলার পার্টিকেলস, কোনো বাইরের কোনো যদি এক্সট্রা সেলুলার পার্টিকেলস যদি থাকে, সেই পার্টিকেলস গুলোকে, এক্সট্রা সেলুলার যে পার্টিকেলস রয়েছে তাদেরকে ডাইজেস্ট করে নেওয়া, এটা হচ্ছে আমাদের লাইসোজোমের কাজ বলতে পারি। ডাইজেশন অফ ইন্ট্রাসেলুলার সাবস্টেন্সেস এর অটোফ্যাগি, সেলের ভেতরের যে সমস্ত পার্টস রয়েছে তাদেরকে ডাইজেস্ট করে নেওয়া, এটাও একটা লাইসোজোমের কাজ রয়েছে। এক্সট্রা সেলুলার ডাইজেশন বলে সেলুলার ডাইজেশন, অটোলাইসিস, যখন ধরো আমাদের প্যাথোলজিক্যাল কন্ডিশন হচ্ছে হোয়েন দা সেল ডাই, সেলটা হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা সেলটাকে কোনো প্যাথোজেন্স এসে এতটাই অ্যাটাক করেছে সেই সেলটা নর্মাল কন্ডিশনে নেই, সেই সেলটার ইনট্যাক্ট অবস্থা নেই, তখন কি হয় আমাদের লাইসোজোম ওই সেলটাকে নিজে নিজে তাকে ডাইজেস্ট করে ফেলে। দ্যাট ইজ কল্ড দা অটোলাইসিস আমরা বলতে পারি। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটা আমাদের লাইসোজোমের একটা কাজ হিসেবে থাকে, চলো লেখো, এটা ইম্পর্টেন্ট, একটা খুবই ইম্পর্টেন্ট। during transformation of cartilage into bone, lysosome help to erode the matrix of the cartilage so that the bone formation হেল্প টু এর পর কি লিখেছে ওটা? হ্যাঁ, ম্যাট্রিক্স হেল্প টু এর পর বলছি হেল্প টু ইরোড মানে কি বলা যেতে পারে, মানে জাস্ট এ করে দিচ্ছে আর কি, মানে ড্রাই আউট করে দেওয়া এই প্রসেসটা আর কি, বা পুরো যে ম্যাট্রিক্স যেটা আছে সেই ম্যাট্রিক্সটাকে বাইরে বের করে দেওয়া, so that the bone can be bone formation, bone can be formed. এটা একটা রয়েছে কাজ। আর একটা জিনিস হয় ওই তোমরা রিপ্রোডাকশন বায়োলজি পড়েছো ক্লাস 10 এ? রিপ্রোডাকশন বায়োলজি, হ্যাঁ স্যার। রিপ্রোডাকশন বায়োলজি পড়েছো, ওখানে নিশ্চয়ই যে স্পার্ম যখন ওভামের যে এন্ট্রি করে স্পার্ম এবং ইন্টারাকশন রয়েছে, সেই স্পার্ম গিয়ে কি করে, এরকম স্পার্ম রয়েছে, এই ধরো আমাদের স্পার্ম রয়েছে, তার এখানে কি থাকে না, একটা ক্যাপ থাকে না, অ্যাক্রোজোমাল ক্যাপ আমরা বলি, যেটা তাদের গলগি কমপ্লেক্সে তৈরি অ্যাক্রোজোমাল ক্যাপ। আর এদিকে আমাদের ওভাম রয়েছে, এদিকে ওভাম রয়েছে, বাইরে বিভিন্ন লেয়ার রয়েছে, ধরো আমাদের এই ভেতরে ওভাম নিউক্লিয়াসটা রয়েছে। তো স্পার্মটা ভেতরে ঢোকে,
ভেতরে ঢোকার সময় কি করে হায়ালিউরোনাইডেজ এনজাইম সিক্রেট করে। এই যে হায়ালিউরোনাইডেজ এনজাইম সিক্রেট করছে সেটা কে করে না, আমাদের যে অ্যাক্রোজোম ক্যাপ রয়েছে। এই অ্যাক্রোজোম অ্যাকচুয়ালি কি, এটা একটা গলগি কমপ্লেক্স। এই গলগি কমপ্লেক্স থেকে কি হয়, গলগি কমপ্লেক্স বা গলগি স্ট্রাকচার থেকে আমরা জানলাম যে এখান থেকে লাইসোজোম স্ট্রাকচার তৈরি হয়। ডিউরিং স্পার্ম ক্যাপাসিটেশন, যখন স্পার্মটা নিজেকে নিজের মধ্যে ক্যাপাবিলিটি গেইন করে একটা ওভামকে ফিউজ করার জন্য, সেই সময় কি হয়, স্পার্ম ক্যাপাসিটেশন হয়। সেই স্পার্ম ক্যাপাসিটেশনের সময় গলগি থেকে ওই যে গলগি কমপ্লেক্স রয়েছে অ্যাক্রোজোম ক্যাম্প, সেখানে তৈরি হয় লাইসোজোম স্ট্রাকচার। সেই লাইসোজোম এনজাইম গুলো তারা কি হয়, তারা হচ্ছে সব হাইড্রোলাইজিং এনজাইম। সেই হাইড্রোলাইজিং এনজাইম গুলো বা এক কথা বলতে একটা স্পেশাল যে এনজাইম, দ্যাট ইজ দ্য হায়ালিউরোনাইডেজ এনজাইম, সেই হায়ালিউরোনাইডেজ এনজাইমটা রিলিজ করছে। সেটা কিন্তু অ্যাকচুয়ালি এর যে গলগি থেকে লাইসোজোম তৈরি হয়, সেই লাইসোজোমাল এনজাইম ওটা। সেই লাইসোজোমাল এনজাইম হায়ালিউরোনাইডেজ এনজাইম কি করতে পারে না, এই যে ওভামের যে লেয়ার রয়েছে সেই ওভামের লেয়ারটাকে কিন্তু ইনভেট করতে পারে, ওভামের লেয়ারটাকে ইনভেট করতে পারে। ইনভেট করে স্পার্মটা ভেতরে ঢোকে, এই যে ভেতরে ঢুকে এবং ফার্টিলাইজ করে, ভেতরে ঢুকে এবং ফার্টিলাইজ করে। এই ভেতরে ঢুকে যে ফার্টিলাইজ করছে, এই ক্ষেত্রে লাইসোজোম হেল্প করছে। বোঝা গেল? ফার্টিলাইজেশন বাই আমাদের স্পার্ম, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই আমাদের লাইসোজোমের কিন্তু বিশেষ ভূমিকা রয়েছে, বা লাইসোজোমাল যে এনজাইমস গুলো, এগুলো হচ্ছে কি এক্সট্রা কিছু কাজ আমরা বললাম। জিআরইএল সিস্টেমে আমাদের থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স, লাইসোজোম এবং থাকে ভ্যাকিউল। তোমরা যারা বাংলা মিডিয়ামে রয়েছে তোমাদেরকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি কমপ্লেক্স পড়ানো হয়নি। আমাদের সিবিএসসি বোর্ডে যারা রয়েছে তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি কমপ্লেক্স। তো তোমাদের বাংলা মিডিয়ামে আমি ওটা আবার করে দেবো, তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিয়ে আমি ওটা করে দেবো আবার। জিআরইএল সিস্টেমে যে লাস্ট যেটা রয়েছে তা হলো ভ্যাকিউল। ভ্যাকিউল কাদের কাদের থাকে? আচ্ছা অর্কদীপ রয়েছো? হ্যাঁ অর্কদীপ আছে। অর্কদীপ বলো ভ্যাকিউল কাদের কাদের থাকে, কোন কোন সেলে ভ্যাকিউল থাকে? অর্কদীপ আচ্ছা কেউ বলো ভ্যাকিউল কোন কোন সেলে থাকে? গলগি বডিজ। না ভ্যাকিউল, আমি বলছি ভ্যাকিউল কোথায় কোথায় থাকে? ইউক্যারিওটিক সেলে থাকে। ইউক্যারিওটিক সেলে থাকে। প্রোক্যারিওটিক সেলে থাকে না ভ্যাকিউল? প্রোক্যারিওটিক সেলেও থাকে, একটা সেটাকে গ্যাস ভ্যাকিউল বলা হয়। যাই হোক চলো, আর আমাদের প্ল্যান্ট সেলে থাকে কি থাকে না? হ্যাঁ স্যার। প্ল্যান্ট সেলে থাকছে। আচ্ছা অ্যানিমেল সেলে? অ্যানিমেল সেলে থাকে। অ্যানিমেল সেলে থাকে। আচ্ছা প্ল্যান্ট সেল, অ্যানিমেল সেল এদের মধ্যে থাকছে, ঠিক আছে। ভ্যাকিউল কি? এটা একটা নন সাইটোপ্লাজমিক এরিয়া। ভ্যাকিউলস ইজ এ vacuole non-cytoplasmic area. Present in cytoplasm. অর্থাৎ কি এটাকে সাইটোপ্লাজমিক এরিয়া নয়, কারণ তোমার এর ভেতরে সেরকম কোনো যে লিভিং যে পার্টিকেলস গুলো, সেই লিভিং পার্টিকেলস গুলো থাকে না। এই কারণে ওটাকে বলছি আমরা নন সাইটোপ্লাজমিক এরিয়া, যেটা সাইটোপ্লাজমের ভেতরে থাকে। এবং এর কতগুলো মেমব্রেন থাকে? ভ্যাকিউল তো একটা অর্গানেলি আমরা বলছি, এর মধ্যে কতগুলো মেমব্রেন থাকে? এবং এটা বলা হয় ডেড অর্গানেলি বলা হয়, সেলের ডেড অর্গানেলি বলা হয় ভ্যাকিউলকে। সিঙ্গেল মেমব্রেন থাকে। সিঙ্গেল মেমব্রেন, এটা সিঙ্গেল মেমব্রেন।
The membrane in plant cell, the membrane in plant cell is known as cell. The membrane in plant cell is known as tonoplast. টোনোপ্লাস্ট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে এদের যে মেমব্রেনটা থাকে তাকে বলা হয় টোনোপ্লাস্ট, ভ্যাকিউলের যে মেমব্রেনটা। আর অ্যানিমাল সেলের ক্ষেত্রে তাদের যে মেমব্রেনটা থাকে সেটা নর্মাল প্লাজমা মেমব্রেন, যেটাকে বলা হয় লাইপোপ্রোটিনেসিয়াস মেমব্রেন। লাইপোপ্রোটিনেসিয়াস, লাইপোপ্রোটিনেসিয়াস মানে কি? লাইপোপ্রোটিনেসিয়াস মানে কি? লিপিড প্রোটিন লিপিড। হ্যাঁ অবশ্যই, আমাদের মেমব্রেন গুলো যেমন লিপিড এবং প্রোটিন দিয়ে তৈরি, সেরকমই লাইপোপ্রোটিনেসিয়াস বলা হচ্ছে। লাইপোপ্রোটিন দিয়ে তৈরি একটা মেমব্রেন। ওকে, লাইপোপ্রোটিনেসিয়াস মেমব্রেন। এই ভ্যাকিউল গুলোকে তাদের ফাংশন অনুযায়ী আবার আমরা বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। ভ্যাকিউলস ক্যান বি ক্লাসিফাইড ইনটু ডিফারেন্ট ক্যাটাগরি ডিপেন্ডিং আপন देयर ফাংশন। কি কি ভাগ করা যায় দেখো, টাইপস অফ ভ্যাকিউল, টাইপস অফ ভ্যাকিউল। টাইপস অফ ভ্যাকিউল কি কি রয়েছে? ফার্স্ট আমরা বলবো স্যাপ ভ্যাকিউল। স্যাপ ভ্যাকিউল, স্যাপ ভ্যাকিউল কি রয়েছে? কোথায় দেখে স্যাপ ভ্যাকিউল কোথায় দেখা যায় বলো? স্যাপ ভ্যাকিউল কোথায় দেখা যায়? প্রেজেন্ট ইন প্ল্যান্ট সেলে। হ্যাঁ একদম, সেল that are filled with concentrated salt and minerals, concentrated salt and minerals, as well as nutrient. এটা ধরো যদি আমরা কোনো প্ল্যান্টের রুট হেয়ার সেল দেখি, এখন ধরো আমরা রুট হেয়ার সেল আমরা দেখছি, তার ভেতরে এরকম একটা ভ্যাকিউল, এরকম লার্জ সাইজ ভ্যাকিউল দেখি, তার ভেতরে নিউট্রিয়েন্ট বা তার মধ্যে ধরো আমাদের ওই মিনারেলস এগুলো থাকে। সেই যে ফ্লুইডটাকে বলা হচ্ছে, একসাথে যে ফ্লুইডটাকে, সেটাকে বলা হয় স্যাপ ফ্লুইড। স্যাপ ফ্লুইড বলা হয়। এই স্যাপ ফ্লুইডকে হাইলি কনসেন্ট্রেটেড রিজন হয় বা হাইলি কনসেন্ট্রেটেড সলিউশন হয়। সেই হাইলি কনসেন্ট্রেটেড সলিউশনের জন্য তোমরা মেবি পড়েছো যে অ্যাবজর্পশন বাই রুট বা প্ল্যান্টের রুটের মাধ্যমে কিভাবে ওয়াটার অ্যাবজর্ব হয়, সেই মাটি থেকে কিভাবে জল অ্যাবজর্ব করে, সেখানে মেবি এই টার্মটা তোমরা পড়েছো। তোমরা পড়েছো কি আদৌ? ক্লাস 10-এ আমাদের বাংলা বোর্ডে আছে সম্ভবত, না? সিবিএসসি বোর্ডে আছে মোটামুটি, সিবিএসসি বোর্ডে এটা রয়েছে, কিন্তু বাংলা বোর্ডে কি ছিল? যাই হোক, যদি না থাকে তাহলে জেনে রাখো, এটা আমরা পড়বো আবার যখন আমাদের ওই রয়েছে মিনারেল অ্যাবজর্পশন বা মিনারেল নিউট্রিশন রয়েছে, সেখানেও আমরা এই জিনিসটাকে পড়বো। আর একটা জিনিস, এই স্যাপফ্লুইডের কারণে কি হয়, ধরো আমাদের সয়েল রয়েছে, সয়েল ওয়াটার রয়েছে, এখানে সয়েল রয়েছে, সেখানে গ্রাউন্ড ওয়াটার যে রয়েছে, ওয়াটারটা হাইপোটনিক হয়। কারণ হাইপোটনিক কেন, সয়েলের সাথে কিন্তু সলিউশন হয় না, সয়েল এবং ওয়াটারে কিন্তু সলিউশন হয় না, সেটা হয় মিক্সচার। তো প্লেন যে ওয়াটার রয়েছে সেটা অনেকটা বেশি হাইপোটনিক হয়, আর এদিকে হাইপারটনিক, যার কারণে অসমোসিস প্রসেসের মাধ্যমে গ্রাউন্ড থেকে ওয়াটার ভেতরে ঢুকে যায়। এভাবে রুট ওয়াটারটাকে অ্যাবজর্ব করে। এবং এর পাশের যে সেল রয়েছে, পাশের সেল প্ল্যান্ট সেল যদি বলি, তার ক্ষেত্রে ঠিক একইভাবে আমাদের স্যাপ ফ্লুইড রয়েছে, তার ক্ষেত্রে একইভাবে আমাদের স্যাপ ফ্লুইড রয়েছে, এরকম স্যাপ ফ্লুইড রয়েছে। যখন এখানে ওয়াটার ঢুকে যাবে, এটা হয়ে যাবে হাইপোটনিক, আর এদিকে যে আমাদের স্যাপ ফ্লুইড রয়েছে এটা তার তুলনায় হাইপারটনিক হবে। এখান থেকে ওয়াটার প্ল্যান্টস এদিকে চলে আসবে, দেন নেক্সট সেলে ওয়াটার চলে যাবে, দেন নেক্সট সেলে, এভাবে গ্রাউন্ড থেকে প্ল্যান্টের পুরো লিফ পর্যন্ত ওয়াটার উঠতে থাকে, যেটাকে বলা হয়, যার নিশ্চয়ই যে অ্যাসেন্ট অফ স্যাপ,
অ্যাসেন্ট অফ স্যাপ একটা ফেনোমেনন রয়েছে, একটা ফেনোমেনন অ্যাসেন্ট অফ স্যাপ ওঠায় আর কি। এই স্যাপ ভ্যাকুল যেটা রয়েছে, স্যাপ ভ্যাকুলস আর রেসপন্সিবল ফর অ্যাসেন্ট অফ স্যাপ অ্যান্ড ওয়াটার অ্যাবজর্পশন ইন প্ল্যান্ট, এটা একটা ক্যাটাগরি। 2 নম্বর যে ক্যাটাগরি রয়েছে কন্ট্রাকটাইল ভ্যাকুলস, কন্ট্রাকটাইল ভ্যাকুলস। কন্ট্রাকটাইল ভ্যাকুলস কি কাজ করে? টেক পার্ট ইন takes part in osmoregulation and excretion, osmoregulation and excretion process. osmoregulation কি? রেনাল সিস্টেমে পড়েছো তোমরা, রেচনে পড়েছো, এক্সক্রিটরি সিস্টেমে পড়েছো অসমোরেগুলেশন। কেউ একটা বলো, হোয়াট ইজ অসমোরেগুলেশন? অসমোরেগুলেশন কি বলো বলো বলো? বডিতে মিনারেলস বা আয়নের কনসেন্ট্রেশনটাকে রেগুলেট করা, বা বডির ভেতরে যে ফ্লুইড রয়েছে, বডি ফ্লুইডসে যে তাদের যে কনসেন্ট্রেশন রয়েছে সেই কনসেন্ট্রেশনটাকে মেনটেন করা। কে বলেছে? কেউ কিছুটা বলেছে দেখি। অর্কদীপ, ব্যালেন্স অফ সল্ট অ্যান্ড ওয়াটার মেনটেন, একদম একদম সল্ট অ্যান্ড ওয়াটার যে ব্যালেন্স মেনটেন করা সেটাকে বলা হচ্ছে অসমোরেগুলেশন। এবার প্ল্যান্ট সেলের ক্ষেত্রে তারাও কিন্তু এক্সক্রিট করে বা তাদেরও ক্ষেত্রেও কিন্তু অসমোরেগুলেশন তাদের দেখা যায়। সেই প্রসেসটা মেনটেন করছে আমাদের এই কন্ট্রাকটাইল ভ্যাকুলস। প্ল্যান্টস বা বিভিন্ন অ্যালগাল সেল হতে পারে বা আমাদের প্রোটিস্টাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই কাজগুলো করে। আমাদের ক্ষেত্রে এই কন্ট্রাকটাইল ভ্যাকুল এরকম কোনো কাজ নেই, কিন্তু আমাদের ক্ষেত্রে নর্মাল ভ্যাকুল যেটা থাকে, ছোট ছোট ভ্যাকুল, তারা অ্যাকচুয়ালি এই ফ্যাগোসাইটোসিস প্রসেসে বা ফ্যাগোজোম তৈরি করে বা পিনোজোম তৈরি করে তারা আমাদের কাজ করছে। এটা হলো আমাদের কন্ট্রাকটাইল ভ্যাকুলস। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে কন্ট্রাকটাইল ভ্যাকুলস দেখা যায়, অ্যালগাল সেলের ক্ষেত্রে দেখা যায়, ফাঙ্গাল সেলের ক্ষেত্রে কন্ট্রাকটাইল ভ্যাকুলস দেখা যাবে। নেক্সট যে টাইপ রয়েছে, নেক্সট টাইপটা আমাদের রয়েছে টাইপের যে ভ্যাকুল, দ্যাট ইজ কল্ড দ্য ফুড ভ্যাকুলস। ফুড ভ্যাকুলস জাস্ট তাদের ফাংশনের উপর ডিপেন্ড করে এদেরকে বলা হচ্ছে ফুড ভ্যাকুলস। ফুড ভ্যাকুলস গুলো কারা? যাদের মধ্যে জেনারেলি থাকে কি, এদের মধ্যে দে কন্টেন digestive enzyme with the help of which helps to digest nutrient. প্ল্যান্টের ডাইজেশন কমপ্লিট হয় ফুড ভ্যাকুলস এর মাধ্যমে। প্ল্যান্ট এক তো তাদের যে এক্সেস ফুডগুলো রয়েছে তাকে স্টোর করে রাখে তাদের ভ্যাকুল স্ট্রাকচারের মধ্যে, এই সমস্ত ফুড ভ্যাকুল স্ট্রাকচারের মধ্যে স্টোর করে রাখে। দেন তাদের মধ্যে যে সমস্ত ডাইজেস্টিভ এনজাইমস রয়েছে সেই ডাইজেস্টিভ এনজাইমস এর হেল্প নিয়ে ওই সমস্ত ফুড বা নিউট্রিয়েন্ট গুলো রয়েছে তাদেরকে ডাইজেস্ট করে ফেলে। এটা হচ্ছে ফুড ভ্যাকুলস এর কাজ। নেক্সট আরেকটা থাকে যেটা আমাদের এয়ার ভ্যাকুলস। এয়ার ভ্যাকুলস এটা আমাদের প্রেজেন্ট থাকে যে কোনো ধরো অ্যাকোয়াটিক প্ল্যান্ট বা আমাদের যে প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়াস গুলো রয়েছে, প্রেজেন্ট ইন অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া তাদের মধ্যে এটা প্রেজেন্ট থাকে, and they provide buoyancy to live in the
কোথায়? ওয়াটার। ওয়াটারের মধ্যে তাদের বেঁচে থাকার জন্য যে বায়োয়েন্সিটা প্রোভাইড করতে হয় বা তাদের ফ্লোট করার জন্য যে বায়োয়েন্সিটা দরকার, সেই বায়োয়েন্সিটা প্রোভাইড করে আমাদের এই এয়ার ভ্যাকুয়ালস গুলো, যা ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা অ্যাকোয়াটিক যে সমস্ত প্ল্যান্টস রয়েছে তাদের মধ্যে প্রেজেন্ট থাকে। ওকে স্যার বলো। ওটা স্যার মেন ওয়াটার ভ্যাকুয়াল আর এয়ার ভ্যাকুয়ালটা কি একই? ওয়াটার ভ্যাকুয়াল, ওয়াটার ভ্যাকুয়াল তুমি যেটা বলছো সেটা মোস্ট অফ স্যাপ ভ্যাকুয়াল। ওটা তুমি কোথাও পড়ে থাকো, সেটা হচ্ছে স্যাপ ভ্যাকুয়াল। ওয়াটার ভ্যাকুয়াল এয়ার ভ্যাকুয়াল একই নয়। এয়ার ভ্যাকুয়ালস এর মধ্যে গ্যাস প্রেজেন্ট থাকে আর কি, গ্যাস যেগুলো তারা নিচ্ছে সেই গ্যাসগুলো ওখানে প্রেজেন্ট থাকে, তাদের ভিতরে সেখানে গ্যাস মেটাবলিক গ্যাসগুলো প্রেজেন্ট থাকে, যার ফলে তারা ওই বায়োয়েন্সি প্রোভাইড করে। ওয়াটার ভ্যাকুয়ালটা যদি কোথাও পড়ে থাকে সেটা অ্যাকচুয়ালি স্যাপ ভ্যাকুয়ালের কথা বলেছে এবং সেটা প্ল্যান্ট সেলের ক্ষেত্রে দেখা যাবে। ওয়াটার ভ্যাকুয়ালটা স্যাপ ভ্যাকুয়াল, স্যাপের মধ্যে স্যাপটা ওই ওয়াটার ট্রান্সপোর্টে হেল্প করে, তো মেবি ওটাকে স্যাপ ভ্যাকুয়ালসকে ওয়াটার ভ্যাকুয়ালও বলবে। ওকে আচ্ছা, হ্যাঁ মেন স্যার। একটা যে পয়েন্ট যে কোথা থেকে তৈরি হয় আমাদের এই ভ্যাকুয়াল, অরিজিন কি? এই ভ্যাকুয়াল যে স্ট্রাকচার গুলো এইগুলোও কিন্তু তৈরি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়, ফর্ম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আমাদের এই ভ্যাকুয়ালটা তৈরি হয় এবং যেটা দেখা গেছে যে সায়েন্টিস্টরা বলেছেন যে অ্যাকচুয়ালি এটা তৈরি হতো একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচারে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্ট্রাকচারে তৈরি হওয়ার উদ্দেশ্য থাকলেও সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি না হয়ে ওটা একটা ভ্যাকুয়াল স্ট্রাকচার তৈরি হয়ে যায়। এটা হচ্ছে ভ্যাকুয়ালের যে অরিজিন হিসেবে বিভিন্ন সায়েন্টিস্টদের যে মতবাদগুলো রয়েছে সেই অনুযায়ী এটা অ্যাকচুয়ালি তৈরি হওয়ার কথা ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি না হয়ে ওরা তৈরি করে ফেলছে আমাদের ভ্যাকুয়াল স্ট্রাকচার। ঠিক আছে, তো এই রিলেটেড জিনিস থাকে। টোনোপ্লাস্ট মেমব্রেন মনে রাখবে, হোয়াট ইজ দ্য রোল অফ এয়ার ভ্যাকুয়াল, এটা মনে রাখবে। তো আমাদের মোটামুটি GREL সিস্টেম আমরা এখানে কনক্লুড করতে পারি। আমরা এবারে নেক্সট যে সেল অর্গানেলিস রয়েছে তার দিকে এগোবো, দ্যাট ইজ দ্য মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে কে কি জানো? শক্তিঘর বাদে, পাওয়ার হাউস অফ দ্য সেল, এটা বাদে আর কে কি জানো? বলবো স্যার? বলো। কেবস চক্রে সক্রিয় অংশগ্রহণ করে। আচ্ছা, আর আর বায়ুজীবী আদর্শ কোষের একটি বিশেষ কোষ অঙ্গাণু, মানে কোষীয় আচ্ছা। অঙ্গাণু। আচ্ছা, অর্কদীপ, অর্ণবী, স্যার বলবো? বলো স্যার আরেকটা বলো। ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ ও ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সংঘটিত হয়। একদম ঠিক আছে। শ্রিয়া, ডাবল মেমব্রেন বন্ড স্ট্রাকচার, এটা কি ডাবল মেমব্রেন বন্ড স্ট্রাকচার। ডাবল মেমব্রেন বাউন্ড একটা অর্গানেলি, একদম। শ্রিয়া, অর্ণবী বলো। বলবো স্যার আরেকটা, বলো। দুটি পর্দা এবং দুটি প্রকোষ্ঠ নিয়ে গঠিত। ঠিক আছে, বলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, স্যার আরেকটা বলবো? বলো। ক্রেবস চক্রের অন্তর্বর্তী যৌগ থেকে গ্লুটামিক অ্যাসিড এবং অ্যাসপার্টিক অ্যাসিড সংশ্লেষ অ্যানাপ্লিউরেটিক ঘটে। পাথওয়ে, দ্যাট ইজ অ্যানাপ্লিউরেটিক পাথওয়ে। ঠিক আছে, ওটাকে বলে অ্যানাপ্লিউরেটিক পাথওয়ে, যেটা আমরা রেসপিরেশনে পড়বো। একদম। স্যার আরো বলবে, বলো। contains sir, it contains some of its DNA and ribosome of its own. বাহ বাহ, গুড। কারণ কি? কেন থাকে? Why? এটা বললে, কে বললে এটা? বলো। বলবো স্যার? হ্যাঁ বলো। কারণ এতে সমস্ত প্রকার আরএনএ, যেমন rRNA, mRNA এবং tRNA বর্তমান। তাছাড়াও বর্তমান এতে ঠিক আছে, আমি বুঝেছি বর্তমান আছে, আমি বুঝেছি, সে অনেক কিছু থাকে। কেন থাকে?
প্রোটিন সংশ্লেষে সক্ষম গুড গুড। প্রোটিন সংশ্লেষ কেন করতে হবে? এবং উৎসেচকের উপাদান সংশ্লেষ কেন করে। করতে হবে? কেন করতে হবে? ঠিকই বলছিস, কেন, বাট হোয়াই? ঠিক আছে, চলো। বাহ, গুড। সবাই অনেকটাই জানা আছে দেখছি। আচ্ছা, কেউ আবার একটা চ্যাট করেছে দেখি। অর্কদীপ না, নিশা। Discovered by Richard Altman 1880 and was named as Bioblast by Benda. বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর, গুড। বেন্ডা, মাইটোকন্ড্রিয়া নেমটা দিয়েছিল বেন্ডা। বেন্ডা নাম দিয়েছিল এটা তোমার মাইটোকন্ড্রিয়া নামটা, বেন্ডা নামটা দিয়েছিল। আর কলিকার যেটা রয়েছে, কলিকার, উনি প্রথম এটাকে অবজার্ভ করেছিলেন মাইটোকন্ড্রিয়াকে অ্যাবাউট 1880-তে অবজার্ভ করেছিলেন আমাদের ওই কলিকার, এবং তার সাথে অবস্থায় ছিল এই রিচার্ড অল্টম্যান, ইনি ছিলেন। আর এটার যে নামটা যেটা তুমি বলছো বায়োব্লাস্ট বলেছিলেন, এবং মাইটোকন্ড্রিয়া নামটাও বেন্ডাই দিয়েছিলেন ইন দ্য ইয়ার 1897। তো এর হিস্ট্রি এটা রয়েছে আর কি। হিস্ট্রি তোমাদের জেনে লাভ নেই। স্যার বায়োপ্লাস্ট তো অল্টম্যান দিয়েছিলেন। আচ্ছা, বায়োপ্লাস্টটা তো অল্টম্যান দিয়েছিল। বায়োব্লাস্ট অল্টম্যান দিয়েছিল। হ্যাঁ, আর বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ মাইটোকন্ড্রিয়া করেন। নামটা দিয়েছিল। বেন্ডা মাইটোকন্ড্রিয়া নাম দিয়েছিল। বেন্ডাই মাইটোকন্ড্রিয়া নাম দিয়েছিল। এই সমস্ত হিস্ট্রি ফিস্ট্রি জেনে লাভ নেই, ছেড়ে দাও, হিস্ট্রিতে কিছু এসে যাবে না। নেক্সট চলো, মেন জিনিসে আমরা যাব। আমাদের যে মাইটোকন্ড্রিয়া, ডাবল মেমব্রেন সেল অর্গানেলি। ওকে, চলো। বাবা, কোথায় গেল? আচ্ছা দেখো, অবশ্যই ডাবল মেমব্রেন সেল অর্গানেলি আমাদের এটা একটা আমাদের ডাবল মেমব্রেন সেল অর্গানেলি। ডাবল মেমব্রেন সেল অর্গানেলি, বাইরের যে লেয়ারটা রয়েছে দ্যাট ইজ আউটার লেয়ার বা আউটার মেমব্রেন, সিম্পলি আউটার মেমব্রেন। আর ভেতরে যেটা রয়েছে সেটাকে আমরা বলছি ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন, ঠিক আছে। প্রেজেন্স থাকে অনেক কিছু। এই আউটার মেমব্রেন এবং আমাদের যে ইনার মেমব্রেন রয়েছে, এই ইনার মেমব্রেনের মধ্যে কিছু স্পেশাল স্ট্রাকচার দেখা যায়, ফিঙ্গার লাইক প্রজেকশন দেখা যায়, ঠিক আছে। এরকম ফিঙ্গার লাইক ইনার যে মেমব্রেন রয়েছে সেটা ফোল্ডেড হয়ে এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার তৈরি করে। এই ফিঙ্গার লাইক স্ট্রাকচারগুলোর নাম কি? ক্রিস্টি। বাহ, খুব সুন্দর, ক্রিস্টি। এই ক্রিস্টি স্পেশালিটি কি? এইগুলো নলাকার হয়। নলাকার। নলাকার না, আর কিছু? আর কিছু স্পেশালিটিতে বলো। স্যার প্রোটিন থাকে। প্রোটিন থাকে, প্রোটিন তো থাকে অবশ্যই, সে প্রোটিনটা একটা এনজাইম হিসেবে থাকে। কার্ডিওলিপিন। হ্যাঁ, কার্ডিওলিপিন। কার্ডিওলিপিন প্রোটিন? না না, কার্ডিওলিপিনের কথা আমি জিজ্ঞেস করছি না। স্যার, বলো। এই যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা পৃষ্ঠের ওপরে যে ক্ষুদ্র টেনিস র্যাকেট সদৃশ দানাগুলি থাকে তাদের অন্তঃস্থ দানা বা অক্সিজম বলে।
হ্যাঁ অক্সিজম বলে। অক্সিজমটা অ্যাকচুয়ালি কি, ওই টেনিস F0 র্যাকেট যেটা, F1 দানা। একদম F0 F1 পার্টিকেল। এসব টেনিস র্যাকেট ফ্যাকেট এসব ছাড়ো, ওগুলো ক্লাস 10 এর ছিল, এখন শুধু নাম বলবে, ঠিক আছে? এখন শুধু নাম বলবে। F0 F1 কমপ্লেক্স এইরকম থাকে আমাদের, ধরো এমন রয়েছে এরকম, এইরকম থাকে, তাই তো? টেনিস র্যাকেট হলো, টেনিস র্যাকেট বললে আর হবে না, ঠিক আছে? এদেরকে বলা হয় F0 F1 কমপ্লেক্স, F0 F1 কমপ্লেক্স। এই F0 F1 কমপ্লেক্সের স্পেশালিটি কি? এই F0 F1 কমপ্লেক্সের সাথে একটা এনজাইম অ্যাটাচ থাকে। কে কি মেসেজ করেছে দেখি, আমাদের মেসেজে শ্রিয়া, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, একদম সারফেস এরিয়া ইনক্রিজ করে, সারফেস এরিয়া ইনক্রিজ করে। F0 F1 কমপ্লেক্স যে রয়েছে, one complex contain an enzyme that is ATP synthase, enzyme ATP synthase। এই এনজাইমের কাজ কি? that synthesize the ATP, ATP তৈরি করে। এবার what is ATP? What is ATP? Adenosine triphosphate. হ্যাঁ সে তো বুঝলাম। ATP that is the biological form of energy, biological form of energy। ATP actually কি? ATP actually is a nucleotide, অর্থাৎ তার ক্ষেত্রে কি অ্যাডিনোসিন ট্রাইফসফেট আর কি বলা আছে, অ্যাডিনোসিন ট্রাই বলা হয়েছে না, এটা একটা নিউক্লিয়াস। বল কোথায় নেট বন্ধ হয়ে গেছে? ডিজিটাল তো চলছে, আরে উপরে একদম নেট নেই, কি করে তোমার নেট চলছে? তো চলছে, এই তো দেখ নেট দেখাচ্ছি। জিজ্ঞাসা করে শুনতে পাচ্ছিস সবাই? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে তো আশা করি, তাই না? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। বস। আমার লোক এসে আচ্ছা, এখানে যে জিনিসটা হয়, একটা অ্যাডিনিন মলিকিউলস থাকে, সাপোজ আমরা এখানে অ্যাডিনিন মলিকিউল দিলাম, সেই আগে যেমন আমরা পেন্টোজ সুগার দেখিয়েছিলাম সেরকম ভাবে এটা থাকবে, এটাকে CH2 থাকে, এদিকে তিনটে করে ফসফেট থাকে, এটা হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইনিউক্লিওটাইড ফসফেট, adenosine triphosphate, that is the adenosine triphosphate। এটা হলো আমাদের বায়োলজিক্যাল ফর্ম অফ এনার্জি। তো আমাদের বডি কিভাবে এনার্জি গেইন করে, এটা থেকে জাস্ট কি করে ফসফেট বন্ডকে ব্রেক করে দেয়, একটা ফসফেট বন্ড ব্রেক করে দিলে, একটা ফসফেট বের করে দিলে যেটা তৈরি হয়ে যাবে আমাদের এডিপি, এই এডিপি থেকে যদি আবার একটা ফসফেটকে বাইরে বের করে দেয় তাহলে সেটা তৈরি হয়ে যাবে এএমপি। এভাবে আমাদের জিনিসগুলো থাকে, এনার্জি বের হয়। এবার ফসফেট বের করার সাথে এনার্জির কি সম্পর্ক? কেউ বলতে পারবে? এটিপি থেকে আমাদের তৈরি হলো এডিপি, দেন আমরা বলে দিচ্ছি এখানে রেজাল্টেন্ট হিসেবে আমরা কিছু এনার্জি পাচ্ছি, এখানে বলছি রেজাল্টেন্ট হিসেবে এডিপি প্লাস এনার্জি পাই। এই ফসফেট রিলিজ হয়ে গেলে সেই ফসফেট রিলিজের সাথে এনার্জির কি সম্পর্ক? কেউ বলুন। ধরো আমরা রাখছি এখানে একটা ফসফেট, আর ধরো এখানে একটা ফসফেট রাখছি,
এগুলোকে আমরা বলি যে বন্ড। আচ্ছা বন্ড কি, কেমিক্যাল বন্ড অ্যাকচুয়ালি কি বলি না, বন্ড বলি না, কেমিক্যাল বন্ড, কোভ্যালেন্ট বন্ড। এই বন্ড অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ বন্ড, হোয়াট ইজ বন্ড, বলো বন্ড অ্যাকচুয়ালি কি? মানে মলিকিউলস গুলোর মধ্যে কি এরকম কোনো দাঁড়িপাল্লা, মানে এরকম কোনো এরকম স্ট্রেট লাইন থাকে মলিকিউলস গুলো যখন থাকে? বলো তো, যে আমরা যে টুকটাক করে দিই, ধরো মিথেন করছি আমরা CH4 করে দিচ্ছি, এদিকে একটা এইচ, এদিকে একটা বলে দিচ্ছি যে এটা হচ্ছে একটা CH4 মিথেন মলিকিউল, এখানে আমরা বন্ড দিয়ে দিচ্ছি, কোভ্যালেন্ট বন্ড দিচ্ছি। বন্ড অ্যাকচুয়ালি কি? মলিকিউলস গুলোর মধ্যে তো এরকম কোনো দাগ 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 বা কোনো কিছু হাত এরকম থাকে না, সেগুলো অ্যাকচুয়ালি কি? দিস আর এনার্জি ক্লাউড, দিস আর এনার্জি ক্লাউড, বন্ডস আর এনার্জি ক্লাউড, ঠিক আছে? এনার্জি ক্লাউড। এটা কিভাবে সিম্পলি বুঝবে? ধরো তোমাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা রয়েছে, ঠিক আছে, ছোট বাচ্চা রয়েছে, সেই ছোট বাচ্চাকে এখন তুমি চাইছো যে ঘরের মধ্যে রেখে দিতে, মানে ছোট বাচ্চা খুব দুষ্টু বাচ্চা হয়, তাকে শান্ত রাখতে চাইলে কি হবে, তোমাকে বেশ যথেষ্ট এনার্জি খরচা করতে হবে। সেরকমই এই যে ধরো অ্যাডিনোসিনের সাথে 3টে ফসফেটকে যখন একসাথে রাখতে হবে, সেখানে বেশ এনার্জি খরচা করতে হয়। সেই এনার্জি গুলো এখানে ক্লাউড হিসেবে থাকে, যে এনার্জি গুলো দেওয়া হয় এগুলো এনার্জি বা শক্তির মেঘ আমরা বলতে পারি, শক্তির মেঘ হিসেবে তারা থাকে, সেটাকে আমরা বলছি বন্ড। এখানে এই শক্তিগুলো রয়েছে দুজনের মধ্যে, তারা নিজেরা শেয়ার করছে, যার কারণে এই বন্ডটা তৈরি হচ্ছে। যখনই এই বন্ডটা ভেঙে যাবে তখনই কি হবে, এখানে যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা রিলিজ হয়ে যাবে, যে এনার্জিটা ছিল, যে এনার্জিটা একটা অ্যাডিনোসিন বা ধরো আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের এডিপি, দুটো ফসফেট হচ্ছে, এটা হচ্ছে আমাদের এডিপি, সেই এডিপির সাথে একটা ফসফেট অ্যাড হচ্ছে, দ্যাট ইজ দ্য এটিপি। তো এডিপির সাথে একটা ফসফেট অ্যাড রয়েছে, কিভাবে? এডিপি এবং একটা ফসফেট, তাদের মধ্যে থাকে আমাদের বন্ড, এনার্জি ক্লাউড রয়েছে বা এনার্জি একটা কনসেন্ট্রেটেড রয়েছে। যখনই আমাদের ফসফেটটা ব্রেক হয়ে যাচ্ছে বা বন্ড ব্রেক, মানে যে এনার্জিটা রয়েছে সেই এনার্জিটাও রিলিজ হয়ে যাচ্ছে, এবং সেই এনার্জিটাই আমরা পাই। যখন তোমাদেরকে ফটোসিনথেসিস পড়াবো, আমি ফটোসিনথেসিস পড়ানোর সময় তোমাদেরকে বলবো এই এনার্জি যেটা তৈরি হচ্ছে, এনার্জি বন্ডটা যেটা তৈরি হচ্ছে বা এনার্জি ক্লাউড যেটা তৈরি হচ্ছে, তার অ্যাকচুয়াল সোর্স কিন্তু আমাদের সানলাইট। সেই সানলাইট থেকে এই এনার্জি সোর্সটা আছে, তার মাধ্যমে কিন্তু পুরো জিনিসটা ঘটে, এনার্জি সোর্সটা। এবার আমাদের এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কিভাবে কাজ হয়? মাইটোকন্ড্রিয়ার একটা স্টেপ হয় যাকে বলা হয় ক্রেবস সাইকেল, ক্রেবস সাইকেল, বা যাকে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি, ক্রেবস সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বলি। এখানে প্রোডাক্ট হিসেবে অনেক কিছু তৈরি হয়। প্রোডাক্ট হিসেবে কি কি তৈরি হয়? আমাদের NADH2 তৈরি হয়, FADH2 তৈরি হয়, আর হচ্ছে কি আমাদের প্রোডাক্ট হিসেবে জিটিপি মলিকিউলস তৈরি হয়, জিটিপি তৈরি হয়, যেটা ডাইরেক্ট এটিপি দিতে পারে। তো NADH2 এবং FADH2 যদি তোমরা পড়ে থাকো, জানো নিশ্চয়ই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন বলে একটা জিনিস আছে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের ক্ষেত্রে কি হয়, আমাদের যে মাইটোকন্ড্রিয়ার এই যে ইনার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়ার যে ইনার মেমব্রেন, এখানে কিছু ইলেকট্রন ক্যারিয়ার থাকে। সেই ইলেকট্রন ক্যারিয়ার গুলো এরকম নাম্বার থাকে, কমপ্লেক্স 1, রেসপিরেশনে পড়বো এগুলো সব, কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 2 থাকে, কমপ্লেক্স 3 থাকে, 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5 থাকে। যদি কোনো অর্গানিজম তারা এরোবিক মোড অফ রেসপিরেশন দেখায়, তাদের ক্ষেত্রে কি হয়, এই যে NADH2 এবং FADH2 এরাও একটা ইলেকট্রন ক্যারিয়ার, সাথে এখানে থাকে কমপ্লেক্স ক্যারিয়ার, কমপ্লেক্স 1, 2, 3, 4, 5, এরাও ইলেকট্রন ক্যারিয়ার। এই ইলেকট্রন ক্যারিয়ার্স গুলো তারা ইলেকট্রনকে ক্যারি করে যায় বা ইলেকট্রনকে ট্রান্সপোর্ট করে। কোথা থেকে ট্রান্সপোর্ট করে? ভেতরে যে ফ্লুইডটা রয়েছে মাইটোকন্ড্রিয়ার ভেতরে, যে ফ্লুইড রয়েছে, যে ফ্লুইডকে আমরা বলি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। এই যাও না, তাই বলি, এদিকে ঘুরে আছে, তাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স, mitochondrial matrix. That is the cytoplasmic structure present inside the mitochondria that is covered by the inner mitochondrial membrane is known as the mitochondrial matrix. এই মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা ক্রেবস সাইকেল ঘটনা ঘটছে, এবং সেখানে NADH2 মলিকিউল এবং FADH2 মলিকিউল তৈরি হচ্ছে। এই NADH2 মলিকিউল এবং FADH2 মলিকিউল দে অ্যাক্ট অ্যাজ ইলেকট্রন ক্যারিয়ার্স, এবং তারা দেন কি হয়, যে কমপ্লেক্স 1, 2, 3, 4, 5 যারা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের মধ্যে অ্যাটাচ রয়েছে, সেই ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে গিয়ে ওই কমপ্লেক্স 1 কে বা কমপ্লেক্স 2 কে তারা কি করে ইলেকট্রনটা দিয়ে দেয়, তাদের মধ্যে যে তারা যে ইলেকট্রনটা ক্যারি করছে, দেওয়ার পরে তারা NADH2 সেটা হয়ে যায় NAD+ কনভার্টেড হয়ে যায়, FADH2 FAD+ এ কনভার্টেড হয়ে যায়।
এবং এই যে আমাদের কমপ্লেক্স গুলো রয়েছে যারা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে তারা কি করে ইলেকট্রনকে বাইরে থেকে ওখানে নিয়ে যায় এবং তার সাথে সাথে কি H+ কে বাইরে থেকে ভেতর থেকে বাইরে নিয়ে যায়, ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স থেকে বাইরে নিয়ে চলে যায়। ইনার মাইটোকন্ড্রিয়া যে আউটার মাইটোকন্ড্রিয়া এবং ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন যে মাঝের যে জায়গা রয়েছে দ্যাট ইজ দা ইন্ট্রামেমব্রেনাস স্পেস, সেই ইন্ট্রামেমব্রেনাস স্পেসের মধ্যে H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ায়, এখানে H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ায়। দেন কি হয় এখানে একটা জিনিস হয় যে মাইটোকন্ড্রিয়াল যে ম্যাট্রিক্স রয়েছে ম্যাট্রিক্সের মধ্যে H+ আয়ন কনসেন্ট্রেশন কম হয় এবং যে ইনার ইন্ট্রামেমব্রেনাস যে স্পেস রয়েছে সেই ইন্ট্রামেমব্রেনাস স্পেসের মধ্যে H+ আয়নের কনসেন্ট্রেশন বেশি হয়, যার ফলে একটা প্রোটন গ্রেডিয়েন্ট বা যেটাকে আমরা বলছি প্রোটনের কনসেন্ট্রেশন, H+ একটা প্রোটন আমরা বলি, সেই প্রোটনের কনসেন্ট্রেশন একটা তৈরি হয় যেটাকে বলা হয় প্রোটন গ্রেডিয়েন্ট। সেই প্রোটন গ্রেডিয়েন্ট, সেই গ্রেডিয়েন্টকে কাজে লাগিয়ে F0 F1 কমপ্লেক্স, তার মধ্যে আবার 3টে সাব ইউনিট থাকে আলফা বিটা গামা, সেই আলফা বিটা গামা তারা কি করে আলফার সাথে এডিপি থাকে, গামার সাথে সেখানে এটিপি মলিকিউলস থাকে, আর হচ্ছে বিটার সাথে সেখানে একটা ফসফেট মলিকিউলস থাকে। তো ওই F0 F1 কমপ্লেক্সে এটিপি সিনথেস যে এনজাইমটা রয়েছে সেই এটিপি সিনথেসটা তারা এই প্রোটন মোটিভ জাস্ট একটা ফোর্সটাকে, এই ফোর্সটাকে কাজে লাগিয়ে এডিপির সাথে এটিপিটাকে কাজে লাগিয়ে দেয়, কারণ ফোর্স এটাও একটা কিন্তু এনার্জি, সেই এনার্জিটাকে ফোর্স, প্রোটন মোটিভ ফোর্সের যে এনার্জিটাকে, সেই এনার্জিকে কেমিক্যাল এনার্জি বা কেমিক্যাল বন্ডে ফর্ম করে। এবং এখানে কি হয় এই যে আমি F0 F1 এ দেখাচ্ছি, এখানে কি হয়ে যায় এডিপি মলিকিউলস রয়েছে সেই এডিপি মলিকিউলসটা কনভার্টেড হয়ে যায় এটিপি মলিকিউলসে। এটা হচ্ছে কাজ হলো আমাদের মাইটোকন্ড্রিয়া। দ্যাট ইজ ওয়াই আমরা বলি যে মাইটোকন্ড্রিয়া ইজ আ কি বলছি জানো যে পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বলি, এখানে শক্তি তৈরি হয় কারণ এটিপি ইজ দ্য ফর্ম অফ বায়োলজিক্যাল এনার্জি, এটিপিটা আমাদের বায়োলজিক্যাল ফর্ম অফ এনার্জি। ওকে, এটা একটা কমপ্লেক্স স্টেপ রয়েছে, বিশাল বেশ লম্বা আমাদের স্টেপ রয়েছে। সেই লম্বা স্টেপটা জাস্ট তোমাকে জিস্ট করে বললাম যে কিভাবে ওরা এটিপি তৈরি করে, এবং যেখানে মেন ভূমিকা লাগে কার, আমাদের এই যে দুটো যে মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন রয়েছে দ্যাট ইজ ইনার মেমব্রেন এবং আউটার মেমব্রেন, এবং তার সাথে আমাদের টিসিএ সাইকেলে যে NADH2 মলিকিউলস তৈরি হয়, FADH2 মলিকিউলস তৈরি হয়, সেই NADH2 এবং FADH2 মলিকিউলস তাদের লাগছে, এবং এখানে যে বিভিন্ন কমপ্লেক্স গুলো রয়েছে কমপ্লেক্স 1 2 3 4 5, এবং অ্যালং উইথ দ্য F0 F1 কমপ্লেক্স অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের মধ্যে যে আমাদের ক্রিস্টি স্ট্রাকচার, সেই ক্রিস্টি স্ট্রাকচার যেটা রয়েছে দ্যাট ইজ অলসো নোন অ্যাজ দ্য অক্সিজোম। অক্সিজোম কেন বলা হয় আবার, আচ্ছা জাস্ট এ মিনিট, হ্যাঁ বলো। আচ্ছা 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 আচ্ছা, সেখানে গিয়ে বলবে ওই যে চিন্ময় দাস তাকে বলবে, তার হ্যাঁ হ্যাঁ তার যে অ্যাসিস্ট্যান্ট রয়েছে আর কি, অ্যাসিস্ট্যান্টকে তোমার নাম বলতে বলবে, তো এ করে নেবে, লিখে নেবে। তোমরা এত দেরি করে গেছো কেন বলো তো, তোমাদেরকে না ছাড়ো, ডাক্তার আছে কিনা আমার ঠিক নেই। রাখছি, পড়াচ্ছি। অতনু ওকে। তো F0 F1 কমপ্লেক্স অলসো নোন অ্যাজ অক্সিজোম। আচ্ছা, এখানে কি হয় যে মাইটোকন্ড্রিয়ার ভেতরে অক্সিডেশন রিডাকশন প্রসেসটা ঘটে, অক্সিডেশন রিডাকশন প্রসেস দেখা যায় মাইটোকন্ড্রিয়ার মধ্যে। মাইটোকন্ড্রিয়া প্রডিউস ATP with the help of F0 F1 complex attached to the finger-like projection of inner membrane, that is the cristae, আমি বলি cristae, that is the finger-like projection on the inner mitochondrial membrane. ওকে, এবার যেটা তোমাদের কাছে কোশ্চেন করেছিলাম, তোমরা বলেছিলে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, আমি ইনফরমেশন গুলো লিখে দিই। মাইটোকন্ড্রিয়া contain DNA, এবং সেই ডিএনএটা কি হয়,
সিঙ্গেল স্ট্র্যান্ড অ্যান্ড সার্কুলার হয়, সার্কুলার ডিএনএ। ঠিক আছে, তার মধ্যে মাইটোকন্ড্রিয়া অলসো কন্টেন আরএনএ তার মধ্যে থাকে, এবং আর কি থাকে 70S টাইপ রাইবোজোম, 70S টাইপ রাইবোজোম। ঠিক আছে, এখন দেখো এই সিঙ্গেল স্ট্র্যান্ডের সার্কুলার ডিএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডের সার্কুলার ডিএনএ বা 70S টাইপ রাইবোজোম, এগুলো সবই কিন্তু একটা প্রোক্যারিওটিক সেলের একটা ক্যারেক্টার, প্রোক্যারিওটিক সেলের ক্যারেক্টার। ওকে, ক্যারেক্টার অফ প্রোক্যারিওটিক সেল আমরা দেখতে পাই। প্রোক্যারিওটিক সেল মানে কি, আমরা সেই ব্যাকটেরিয়া সেল বলবো। আমি এখানে পরে এখানেই বলে দিই, দ্যাট ইজ প্রোক্যারিওটিক সেল মিন্স ব্যাকটেরিয়া সেল, ব্যাকটেরিয়া সেল, ব্যাকটেরিয়া সেল। আবার যদি তোমরা ব্যাকটেরিয়া যদি স্ট্রাকচার জানো, ব্যাকটেরিয়াকে কেমন দেখতে হয়, ঠিক এরকম দেখতে হয়। তার কি রয়েছে বাইরে জেনারেল, সমস্ত যে জেনারেল যে একটা তাদের বাইরে থাকে সেল ওয়াল, ভেতরে থাকে সেল মেমব্রেন। ওকে, এবং তার ভেতরে ধরো একটা সার্কুলার সিঙ্গেল সার্কুলার ডিএনএ রয়েছে, কিছু রাইবোজোম রয়েছে, যে রাইবোজোম গুলো কি সব 70S টাইপ, যদি আমরা জাস্ট একটা বেসিক দেখি। এবং তাদের মধ্যে আরেকটা জিনিস থাকে, এরকম তাদের যে সেল মেমব্রেনটা তারাও ভিতরে কি হয় ঢুকে থাকে, এরকম ইনার ফোল্ডিংস দেখা যায়। যে ফোল্ডিংস গুলোকে কি বলা হয় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, মেসোজোম স্ট্রাকচার বলা হয়, মেসোজোম স্ট্রাকচার, মেসোজোম স্ট্রাকচার। এই মেসোজোম স্ট্রাকচার কি করে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে অনেকগুলো কাজ করে, ডিএনএ রেপ্লিকেশন ঘটায়, প্লাস যে কাজটা করে এটিপি সিনথেসিস করে। আর এদের এই মেসোজোম স্ট্রাকচারের মধ্যে কিন্তু এখানেও কিন্তু ওদের F0F1 কমপ্লেক্স থাকে, F0F1 কমপ্লেক্স ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এরকম থাকে, যেই কারণে বলা হয় আচ্ছা, নিশা তুমি একটু মিউট করে দেবে। ওকে, তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এরকম দেখা যায় তাদের বাইরে সেল ওয়াল স্ট্রাকচার রয়েছে, ভেতরে সেল মেমব্রেন স্ট্রাকচার রয়েছে, এবং সেল মেমব্রেন স্ট্রাকচার কি বলছিস, না না ঠিক আছে নো প্রবলেম। তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা এরকম সেল মেমব্রেন স্ট্রাকচার, সেল ওয়াল স্ট্রাকচার দেখতে পাই, এবং তাদের যে সেল মেমব্রেনটা রয়েছে সেটাও ইনার ফোল্ডিং হয়ে যায়, ফিঙ্গার লাইক ফোল্ডিং করে, যার সাথে অ্যাটাচ থাকে F0F1 কমপ্লেক্স, এবং সেই মেসোজোম যে স্ট্রাকচার যেটা বলছি ইনার ফোল্ডিংটা, সেটা কিন্তু এটিপি তৈরি করে। ঠিক এইগুলোর সিমিলারিটির জন্য আমাদের বলা হয় যে কোথাও দেখবে তোমরা টার্ম পাবে যে মাইটোকন্ড্রিয়া is considered as আচ্ছা, জাস্ট আমাকে একটু 5 মিনিট দেবে, আমার একটু বাড়ি থেকে একটু এমার্জেন্সি আছে, 5 মিনিট তোমরা একটু অপেক্ষা করো তো।
হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে ওকে সরি 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 সরি। আচ্ছা, তো আমি যে মাইটোকন্ড্রিয়ার সাথে ব্যাকটেরিয়ার এরকম ফিচার্স গুলো সিমিলারিটি দেখা যাচ্ছে, দ্যাট ইজ ওয়াই মাইটোকন্ড্রিয়া ইজ অলসো কনসিডার্ড অ্যাজ আ ব্যাকটেরিয়াল সেল, a bacterial cell, a bacterial cell a bacterial bacterial cell or prokaryotic cell inside a eukaryotic cell. Eukaryotic cell এভলিউশনারি দেখা হয় যে বলা হয় যে থিওরিটা রয়েছে যে আমাদের যে ইউক্যারিওটিক সেলগুলো তৈরি হয়েছে কিভাবে, ইউক্যারিওটিক সেলগুলো একটা প্রোক্যারিওটিক সেলকে খেয়ে বা সেটাকে এনগালফ করে দেন তৈরি হয়েছে। মাইটোকন্ড্রিয়া একটা প্রোক্যারিওটিক সেল ইনসাইড এ ইউক্যারিওটিক সেল। তার কারণগুলো এইরকম যে এক দুজনের ক্ষেত্রে দেখো ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তার সেল ওয়াল রয়েছে, সেল মেমব্রেন রয়েছে, তেমনি দেখো আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুটো তাদের আউটার মেমব্রেন ইনার মেমব্রেন দেখতে পাচ্ছি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা তাদের যে ইনার মেমব্রেন বা সেল মেমব্রেন যেটা রয়েছে সেটা তারা একটা ইনার ফোল্ডিং করে দেয়, ফিঙ্গার লাইক প্রজেকশন তৈরি করে, যাকে আমরা বলছি মেসোজোম। সেই মেসোজোমের মধ্যে F0 F1 স্ট্রাকচার থাকে যেটা এটিপি সিনথেসিস করতে পারে। ঠিক সিমিলারলি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রেও তাদের যে ইনার মেমব্রেন রয়েছে সেটা ইনার ফোল্ডিং হয়ে যায়, যেটাকে আমরা বলছি ক্রিস্টি স্ট্রাকচার। দ্যাট ক্রিস্টি স্ট্রাকচার কন্টেন F0 F1 কমপ্লেক্স দ্যাট ইজ রেসপন্সিবল ফর সিনথেসিস অফ এটিপি মলিকিউলস। ওকে, এছাড়া কি রয়েছে, ব্যাকটেরিয়ার মধ্যেও সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ দেখা যায়, আমাদের মাইটোকন্ড্রিয়ার মধ্যেও আমরা সিঙ্গেল স্ট্র্যান্ডেড সার্কুলার ডিএনএ দেখতে পাচ্ছি। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রোক্যারিওটিক সেল হওয়ার কারণে 70S টাইপ রাইবোজোম দেখতে পাই, আমরা মাইটোকন্ড্রিয়ার মধ্যেও কিন্তু 70S টাইপ রাইবোজোম দেখতে পাই। এই সমস্ত ফিচার্সের সিমিলারিটির জন্য বলা হয় যে মাইটোকন্ড্রিয়া ইজ কনসিডার্ড অ্যাজ আ ব্যাকটেরিয়াল সেল অর প্রোক্যারিওটিক সেল ইনসাইড আ ইউক্যারিওটিক সেল। ঠিক আছে, এবার যেটা যেটা তোমাদেরকে যে কোশ্চেন করেছেন একদম শুনে দিয়েছে, why they contain DNA রাইবোজোম কেন থাকে তাদের মধ্যে। আমাদের যারা সিবিএসসি তে রয়েছে আমি তোমাদেরকে বলেছিলাম, ওয়েস্ট বেঙ্গল বোর্ডটাকে আমার পড়ানো হয়নি এই জিনিসটা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি কমপ্লেক্স এবং তাদের মাধ্যমে যেভাবে আমাদের যে প্রোটিন সিনথেসিস হয় সেই প্রোটিন সিনথেসিসটা আমি বলা হয়নি। জাস্ট একটু তোমাদেরকে বলে দিই, আমাদের যে ডিএনএ রয়েছে ডিএনএটা প্রেজেন্ট থাকছে আমাদের নিউক্লিয়াসের মধ্যে। সেই নিউক্লিয়াস থেকে ইউক্রোমাটিন হেটারোক্রোমাটিন তোমাদের বলেছিলাম যে যেখান থেকে আমাদের এমআরএনএ তৈরি হয়, এমআরএনএটা তৈরি হওয়ার পর সেটা চলে যায় আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। এমআরএনএ তৈরি হয় আমাদের, ধরো এখানে সাপোজ ধরো এটা আমাদের নিউক্লিয়াস, আমাদের ধরো আমি সাপোজ এখানে জাস্ট অ্যাব্রাপ্টলি করে দিচ্ছি, আমাদের ধরো এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ধরো এখানে আমাদের বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের গলগি। ঠিক আছে, দিস ইজ নিউক্লিয়াস, দিস ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, দিস ইজ গলজি। ঠিক আছে, আমাদের রয়েছে এই নিউক্লিয়াস থেকে ডিএনএ রয়েছে বা সেখানে জিন রয়েছে, তার উপর ডিপেন্ড করে আমাদের তৈরি হচ্ছে এমআরএনএ মলিকিউল। সেই এমআরএনএ মলিকিউল আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চলে যায়। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থেকে রাইবোজোম, দ্যাট ইজ দ্য রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম synthesize with the help of ribosome synthesize protein. Then this protein is modified inside the endoplasmic reticulum and then transported to Golgi for further modification if needed, and then it is covered within a, ধরো আমাদের একটা প্রোটিন তৈরি হলো, সেই প্রোটিন ইজ কভার্ড উইদিন এ ভেসিকেল, প্রোটিনটা ভেসিকেলে তৈরি হয়। আফটার দ্য ভেসিকেল ফর্মেশন দিস প্রোটিন ইজ ট্রান্সপোর্টেড টু দেয়ার অ্যাকচুয়াল সাইট অফ কি বলা যেতে পারে, সাইট অফ ফাংশন বা ফাংশনিং যে এরিয়া ওদের রয়েছে, টার্গেটেড এরিয়া, সেখানে কিন্তু ওরা চলে যাবে। ওকে, ধরো আমাদের ধরো ওই এনজাইমটা দরকার, ধরো আমাদের মাইটোকন্ড্রিয়া রয়েছে, আমাদের ধরো মাইটোকন্ড্রিয়া রয়েছে, আমাদের এই হলো আমাদের মাইটোকন্ড্রিয়া রয়েছে, এই মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমাদের ওই এনজাইমটা দরকার। সেই এনজাইমটা দরকার হলে তাকে কোথা থেকে আসতে হবে, এখন মাইটোকন্ড্রিয়ার যে এনজাইমটা দরকার তাকে প্রথমে নিউক্লিয়াসের মধ্যে এমআরএনএটা তৈরি করতে হবে, সেই এমআরএনএটা দেন এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যাবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন সিনথেসাইজ হবে, প্রোটিন সিনথেসাইজ হওয়ার পরে সে গলজিতে যাবে, গলজিতে তার মডিফিকেশন হবে, দেন তার ভেসিকেল ফর্মেশন হবে, সেই ভেসিকেল ট্যাগিং এর পর
ভেসিকেলটা দেন ট্রান্সপোর্টেড হয়ে মাইটোকন্ড্রিয়ার ভেতরে ঢুকবে। এবার আমাদের যে মাইটোকন্ড্রিয়াতে কি কাজ হচ্ছে, টিসিএ সাইকেল বলছিলাম, টিসিএ সাইকেল ইজ এ ভেরি টিসিএ সাইকেল এই এনজাইমেটিক প্রসেস, টোটাল একটা এনজাইমেটিক এবং লং প্রসেস, এনজাইমেটিক কমপ্লেক্স প্রসেস, এনজাইমেটিক প্রসেস, এটা এনজাইমেটিক কমপ্লেক্স প্রসেস, এটা কমপ্লেক্স প্রসেস। এবং এটিপি সিনথেসিসটা খুবই র্যাপিডলি হয়। অলসো ইট অকার্স ভেরি র্যাপিডলি, র্যাপিডলি এটা হচ্ছে। তাহলে এই র্যাপিডলি, তাহলে এনজাইম সাপ্লাইটাও দরকার। এখন যদি আমাদের এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে সমস্ত এনজাইম দরকার তারা যদি নিউক্লিয়াসের ডিএনএ থেকে যদি তৈরি হয় সব সময়, তাহলে তাকে একটা বিশাল পথ তাকে অতিক্রম করে আসতে হবে। এরকম একটা লং টাইম প্রসেস। সেই লং টাইম প্রসেসের বদলে মাইটোকন্ড্রিয়া কি করেছে, সে বলছে আমার যা যা এনজাইমস গুলো লাগবে আমার টিসিএ সাইকেল চালানোর জন্য বা আমার এটিপি সিনথেসিস প্রসেস চালানোর জন্য, সেই সমস্ত এনজাইমস গুলো আমি আমার নিজের বডির মধ্যে তৈরি করব। আমার যে নিজের সেল রয়েছে, সেই আমার যে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স রয়েছে, সেই ম্যাট্রিক্স আমি নিজেই তৈরি করে ফেলবো, আমি নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করবো না। সেজন্য তারা কি করেছে, তাদের মধ্যে ডিএনএ থাকে, রাইবোজোম থাকে, যার মাধ্যমে সে প্রোটিন তৈরি করতে পারবে। এবং যে টোটাল যে মেশিনারিটা, সেই প্রোটিনের মডিফিকেশন বা এনজাইম সিনথেসিস, সেটা সেই কাজটা কিন্তু করে দেয় আমাদের ক্রিস্টি, করে দেয় সেই কাজটা। তো যার ফলে ওকে কিন্তু ডাইরেক্টলি আর নিউক্লিয়ার যে ডিএনএ রয়েছে এবং তার মধ্যে যে জিনস রয়েছে তাদের উপর আর ডিপেন্ড করতে হয় না। সে ডাইরেক্টলি নিজের যে ডিএনএ এবং রাইবোজোম এবং অ্যালং উইথ আরএনএ তার সাহায্যে নিজের যে প্রোটিন দরকার সেই প্রোটিনটা তৈরি করে নেয়। যেই কারণে মাইটোকন্ড্রিয়া অ্যাজ ওয়েল অ্যাজ, আমি তোমাদেরকে যখন ক্লোরোপ্লাস্টিক পড়াবো পরের ক্লাসে, প্লাস্টিকের ক্ষেত্রে আমি ক্লোরোপ্লাস্টের কথা বলবো, ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিসগুলোই বলবো। ক্লোরোপ্লাস্ট আর একটা সেল অর্গানলি যার মধ্যে ডিএনএ, রাইবোজোম বা ওই 70S টাইপ রাইবোজোম এগুলো তাদের মধ্যে প্রেজেন্ট থাকে। তো এই জিনিসগুলো কারণ কি, কারণ ওখানে খুব একটা র্যাপিড প্রসেস হয়, যে র্যাপিড প্রসেসের মধ্যে এনজাইম ইজ ভেরি মাচ নেসেসারি, এবং সেই এনজাইম সাপ্লাই, adequate amount of supply of enzyme are very crucial for their functioning. That is why these cell organelles, that is either the mitochondria or the chloroplast, they contain DNA and ribosome in spite of the nucleus. যে আমাদের সেলের মধ্যে নিউক্লিয়াস ছাড়াও আমাদের মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট রয়েছে, এই দুটো সেল অর্গানে, যারা এই একই কারণে, যে কারণ আমি মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বললাম, সেক্ষেত্রে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে একই কারণগুলোই বলবো। তাদের ক্ষেত্রেও এনজাইমেটিক প্রসেস হয়, সেখানে আমাদের ধরো ডার্ক রিয়াকশন হচ্ছে বা আমাদের লাইট রিয়াকশন যে হচ্ছে, সেখানেও কিন্তু প্রচুর এনজাইমস রয়েছে। সেই এনজাইমগুলো সাপ্লাই খুবই র্যাপিডলি দরকার, তাই এরা ডিএনএ বা রাইবোজোম এটাকে প্রেজেন্ট করে রাখছে। এবং যেটা বলেন যে মাইটোকন্ড্রিয়া, ইট ইজ নোন অ্যাজ দ্য ব্যাকটেরিয়াল সেল প্রেজেন্ট ইনসাইড দ্য ইউক্যারিওটিক সেল। এই স্টেটমেন্টটা যেন মনে থাকে তোমাদের সবার। ওকে, আর মাইটোকন্ড্রিয়াল ডিএনএ কে একটা বলা হয়, মাইটোকন্ড্রিয়ার যে ডিএনএ প্রেজেন্ট ইন মাইটোকন্ড্রিয়া, তোমরা বুঝতে পেরেছো কেন থাকে? হ্যালো, তোমরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ডিএনএ, ওকে চলো। তো মেন ফাংশনস গুলো আমি বলে দিয়েছি, আর মোটামুটি জিনিসগুলো বলেছি। আর যে ক্লাস তোমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমি এর পরের জিনিসগুলো বলবো। এরপরে আমি তোমাদের রাইবোজোমটা পড়াবো, রাইবোজোম, প্লাস্টিড, মোস্ট প্রবাবলি সাইটোস্কেলিটনে ঢুকে যাব। ঠিক আছে, বলো তোমাদের কিছু জিজ্ঞেস করা আছে যদি। লাইসোজোম দেন আমাদের এই কি বলা যায়, লাইসোজোম হলো, আর আমাদের আচ্ছা কি কি পড়ে না, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, আর কি ভ্যাকুয়াল বলেছি। ওটা যেমন কিছুই থাকুক, ওরকম ব্যাপার না, বইতে দেখছিলাম। আচ্ছা বলো, এগুলো নিয়ে তোমাদের কিছু আছে জিজ্ঞেস করার, বলো। হ্যালো, কিছু এখানে ডাউটস থাকলে তো বলো, জিজ্ঞেস করো। আই থিঙ্ক নেই, তো টাটা। তোমাদের রেকর্ডিংটা পাঠিয়ে দেবো
যারা যারা মিস করেছো বা গ্রুপে ইউটিউবে চলে যাবে, আর ডকুমেন্টসটাও আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, ঠিক আছে। অর্কদীপ, অসুবিধা থাকলে আমাকে পার্সোনালি ফোন করবে, জিজ্ঞেস করবে। তোমাদের যদি কখনো কোনো সমস্যা হয়, কোনো কিছু বুঝতে বা কোনো কোশ্চেন করতে, জানাবে আমাকে। চলো, টাটা।